আচ্ছা, আমি আজকের ক্লাসে ওই ইউজার রোলস, অ্যাক্সেস ম্যানেজমেন্ট এগুলো দেখানোর আগে আপনাদের একটু রিভিউ করাই। তো আমাদের মোটামুটি আমরা যেগুলো শেষ করছি এই সিকোয়েন্স অনুযায়ী, হ্যাঁ। তো এই সিকোয়েন্স অনুযায়ী মোটামুটি ওডোর যে মেইন অপারেশনস গুলা, যে মডিউল গুলো শিখতে হবে সেগুলো অলমোস্ট আমরা অনেকটাই কমপ্লিট করছি, হ্যাঁ। সো এরপরে আমাদের ক্লাসগুলো একটু দেখি। ইউজার রোলস এন্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, আজকে এটা নিয়ে ক্লাস হবে। কাস্টমাইজ ফিল্ড, মানে কিছু কাস্টমাইজ শেখানো হবে, হ্যাঁ। মানে আমরা শুধু অপারেশনাল যে ফাংশনাল কনসেন্ট্রেট, মনে করেন আমার ক্লায়েন্টের কিছু বেসিক কাস্টমাইজেশন থাকবে, এগুলো একটু দেখানো হবে, হ্যাঁ। সে একটু টেকনিক্যাল ক্লাস। এই ক্লাসগুলো একটু মানে খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। মানে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, বাট রেকর্ড থাকবে, সমস্যা নেই। আর লাইভ প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, ওই যে যেটা আমরা গত ক্লাসে বলছিলাম, যে কিছু কিছু বিজনেস কেস ধরে শুরু থেকে শেষ পর্যন্ত গুলোকে মানে আমরা দেখাবো আর কি। ডেপ্লয়মেন্ট ইনভায়রনমেন্ট, এটা একটা টেকনিক্যাল ক্লাস হবে, মানে লাইক ফাংশনাল কনসালটেন্ট হিসেবে ওইটুকু জানা লাগবে যে কিভাবে লিনাক্সে ইনস্টল করব, বা কিভাবে কিছু কমান্ড লাইন বেস অ্যাক্সেস দিতে পারবো, হ্যাঁ। সো এই অনেকে ওই যদি মানে সিকোয়েন্সটা মানে দেখার দরকার এখানে, যে আমরা মানে কোন কোন ক্লাসগুলো এখানে করলাম। আচ্ছা, তো আজকে ইউজার রোলস এন্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, তো এটা নিয়ে আমি পুরো ক্লাসটা নিব। হোয়াট ইজ ইউজার রোলস এন্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট? এটা হচ্ছে যে আমরা যে মানে ওডুতে যে অপারেশন গুলো করলাম পারচেস টু মানে অ্যাকাউন্টিং, এই যে মানে 8-10টা মডেল নিয়ে কাজ করলাম। তো এগুলোতে যে ইউজার গুলো বানায় আমরা কাজ করতেছি, তো সেটাতে দেখবো যে মানে এরা যে গ্রুপ গুলো নিয়ে মানে এদেরকে যে গ্রুপে ভাগ করছি আমরা, বা বিভিন্ন যে অ্যাক্সেস মানে তাদেরকে দিচ্ছি, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, হ্যাঁ। মানে আমি আপনাদের কিছু এক্সাম্পল বলি। ফর এক্সাম্পল, মানে আমার কোম্পানিতে কিছু ইউজার আছে। ফর এক্সাম্পল, আমি চিন্তা করি যে যদি আহ, ইয়াতে আসি, ওডোর অ্যাকাউন্টিং এ আসি, এখন আমি চাচ্ছি যে আহ, আমার কোন একটা ইউজার ক্রিয়েট করব, তাকে শুধুমাত্র ইনভয়েস গুলার হয়তোবা অ্যাক্সেস দিব, কিন্তু ক্রিয়েট করতে দিব না। মানে এইরকম চিন্তা করি আর কি। তা ফর এক্সাম্পল এরকম হইতে পারে যে আমার এই ইনভয়েস গুলা অ্যাক্সেস তো দেয়া আছে। এইখানে ধরেন এখানে ডিউ নামে একটা কলাম থাকে। আচ্ছা, ডান দিকে। তো মনে করেন এখানে একটা ডিউ নামে কলাম আছে, দেখেন যেগুলো পেইড হয়ে গেছে, পেইডের তো ডিউ জিরো করে দেয় ও। তো এখন আমি চাচ্ছি যে যেগুলোর পেইড মানে যেগুলো যে মানে ইনভয়েস গুলো ডিউ নাই, সেই ডিউ মানে পেইড ইনভয়েস গুলো আমি ইউজারকে দেখাইতে যাচ্ছি না। তো এই যে মানে আপনার মানে ইউজার ওয়াইজ যে কাস্টমাইজেশন, হ্যাঁ, তো বা ইউজার ওয়াইজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট, তো এইটা কিভাবে করতে হয়, হ্যাঁ। তো এখানে আমরা একটু এগুলো দেখবো আজকে, যে প্রত্যেকটা ইউজারের কন্ট্রোল গুলা কিভাবে ম্যানেজ করতে হয়। তো এটাকে দুইটা ভাগে ভাগ করে, একটা রোল ম্যানেজমেন্ট, একটা অ্যাক্সেস ম্যানেজমেন্ট, হ্যাঁ। তো রোল, তারপর মডেলের ব্যাপার আছে, যে এই প্রত্যেকটা যে পেজে আসতেছি, এটাকে ডাটাবেজের একটা টেবিলে স্টোর হয় ডেটাগুলো। মনে করেন আমি এখানে আছি, এখন এটা কোন টেবিলে স্টোর আছে, এটার জন্য আপনার ডিবাগ মোড অন করতে হবে। ডিবাগ মোডের টুলটা সবারই আছে, আই থিঙ্ক। তো এটা যদি অন করি, তখন কিন্তু পুরা ইয়াটাতে আমি দেখতে পাবো যে মানে টেকনিক্যাল ব্যাপার স্যাপার গুলো এখানে দেখতে পাবো। তো আমি যদি এখন দেখি যে এই পেজটা কোন মডেলের ভেতরে আছে, এই যে এখানে ক্লিক করবো ডান দিকে, যে আহ, এই যে পোকা কি, এটা ডিবাগ আইকনটা বা পোকার মতো যে আইকনটা, তো এখানে দেখেন মডেল কি দেখাচ্ছে, অ্যাকাউন্ট ডট মুভ, মানে আমার এই মডেলটার নাম হচ্ছে অ্যাকাউন্ট ডট মুভ। তো এইভাবে প্রত্যেকটা পেজে যদি আমি যাই, ফর এক্সাম্পল সেলসে গেলাম, এই মডেলটার নাম কি, অ্যাকাউন্ট ডট মুভ ডট লাইন। বা সেলসে আসি, প্রত্যেকটা মডেল বলতে কিন্তু টেবিল বোঝায়, মানে ডাটাবেজে তো একটা টেবিল থাকে, আমরা ওই যে ডক ফাইলের টেবিল বানাই না। তো প্রত্যেকটা টেবিল মানে ডাটাবেজের ভেতরে থাকে। ডাটাবেজ ডায়াগ্রাম সম্পর্কে যদি না জানা থাকে, আপনার একটু অনলাইনে ঘেটে নিয়েন, হ্যাঁ। মানে আমরা ওইটা ডিটেলে যাচ্ছি না। তো ডাটাবেজের টেবিল থাকে, আর টেবিলের ভেতরে কি থাকে, কলাম থাকে। আর কলামের ভিতরে মানে কলাম এবং রো যেগুলো থাকে, এই রো ওয়াইজ ডেটা গুলো স্টোর হয়। কোথায় স্টোর হয়? ডেটাবেজে স্টোর হয়, মানে ডেটাবেজে টেবিল স্টোর হয়, হ্যাঁ। তো এই যে আমি ডেটা গুলো দেখতেছি, এটা একটা পুরা টেবিল। এই পুরো একটা টেবিল, এই টেবিলের ভিতরে কি কি কলাম থাকতেছে, নাম্বার, ক্রিয়েশন ডেট, কাস্টমার, সেলস পারসন, এগুলো হচ্ছে কলাম, বা আমরা ওটার ভাষায় এগুলোকে ফিল্ড বলতে পারি। তো এই ফিল্ডের মানে কতগুলো ফিল্ড এই মানে পুরো টেবিলটাতে আছে, আমরা সেইটা দেখি, চলেন। তো মডেল সেল ডট অর্ডার, সেল ডট অর্ডার হচ্ছে আমার মানে টেবিলের নাম। এখন এই পুরা সেল ডট অর্ডারে কতগুলো ফিল্ড থাকতে পারে, আমরা এখানে দেখবেন যে একটা ফিল্ডস নামে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করি,
তাহলে দেখবেন যে মানে টোটাল 124টা মানে ফিল্ড এই মানে সেল ডট অর্ডারে এই এতগুলা ফিল্ড নেওয়া হয়েছে, যেটা ডেটাবেজে এই ফিল্ডের এগেনস্টে কি হয়, একটা করে ডেটা স্টোর হয়। এখন ডেটাটা কিভাবে স্টোর হয় খুব শর্টলি যদি বলি, ফর এক্সাম্পল এইটা একটা রো, এই যে S0015, তাহলে এই নাম্বার দেখেন আমি যদি উপরে হোভার করি, হোভার মানে উপরে যদি মানে ধরে রাখি, তাহলে দেখেন এই একটা ফিল্ডের নাম দেখে, ফিল্ডের নামটা কি দেখাচ্ছে, প্রথমে দেখাচ্ছে লেভেল, তারপরে ফিল্ডের নাম। এই নামটা খুব গুরুত্বপূর্ণ আজকে যদি আমি আপনাদের প্র্যাকটিস দেখাই। তো এটার নাম হচ্ছে ফিল্ড, হ্যাঁ, ফিল্ডের নামটা হচ্ছে দেখাচ্ছে NAME, নেম। তো নেমে হচ্ছে নেম কলামে এই S0001 স্টোর হয়েছে। একইভাবে ক্রিয়েশন ডেট দেখেন, ফিল্ডের নামটা কিন্তু ডিফারেন্ট, ক্রিয়েট আন্ডারস্কোর ডেট। তো এই কলামটাতে বেসিক্যালি এই ডেটটা স্টোর হয়। একইভাবে সবগুলাতে বিভিন্ন ধরনের ফিল্ড আছে, আমাদের ওইটা জানার মানে পারপাস না যে কি ধরনের ফিল্ড থাকবে। মানে আমি যেটা বলতেছি প্রতিটা কলামে একটা করে ডেটা স্টোর হয় এবং রো ওয়াইজ, হ্যাঁ। এই যখনই আমি একটা নিউ ক্রিয়েট করি আরেকটা রো ক্রিয়েট হয়। কোথায় রোটা ক্রিয়েট হয়? টেবিলে ক্রিয়েট হয়। এই টেবিলটা কোথায় থাকে? ডেটাবেজে থাকে। সো এতটুকু কনসেপ্ট আই হোপ যে মানে ইউ গট ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা যেটা এখন দেখাতে যাচ্ছি যে ইউজারের রোলস এবং অ্যাক্সেস ম্যানেজমেন্ট। তো ওই জায়গাটা একটু দেখি। তো সেটিংসে যদি আসি ইউজার্স, হ্যাঁ, আহ, যদি ইউজার্সে আসি ফর এক্সাম্পল, তো আমরা ইউজার ক্রিয়েট ক্রিয়েট কিভাবে করতে হয় এটুকু দেখছি আমরা গত ক্লাসে। এটা ডিটেলটা মানে কোন একটা ক্লাসে হয়তো ইউজার ক্রিয়েশন কিভাবে করতে হয়, এটার গ্রুপ কিভাবে অ্যাক্সেস করতে এটা দেখছি। তো মনে করেন এখানে আহ, একটা নতুন একটা ইউজার বানাই, নতুন ইউজার বানাই জাহিদ নামে, হ্যাঁ। তো তার মনে করেন ইমেল অ্যাড্রেস হচ্ছে জাহিদ আপনার কোম্পানির নাম, যদি কোম্পানির নামে ইমেল থাকে ওইটা, অথবা ধরেন জিমেল.com, জাহিদ@gmail.com। এখন এই ইউজারটা বানাইলাম, এর একটা মনে করেন পাসওয়ার্ড দেই, চেঞ্জ পাসওয়ার্ড দেই 1 2 3 4 5, ফর এক্সাম্পল একটা পাসওয়ার্ড দিই। আচ্ছা, এখন আমি আপনাকে আরেকটা ব্রাউজারে দেখাই, তাহলে সুবিধা হবে। আরেকটা ব্রাউজারে যদি দেখাইতে যাই, আমি এই লোকাল হোস্টে 8018 আরেকটা ব্রাউজারে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ। হ্যাঁ, জি, সবাই দেখতে পাচ্ছি না দুইটা স্ক্রিন? একটু শিওর করবেন মানে আমার ফায়ারফক্সের ব্রাউজার, ক্রোম ব্রাউজার দুইটাই দেখতে পাচ্ছেন একসাথে? কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দুটাতে একসাথে আমাদের কাজ আছে, হ্যাঁ, মানে পুরো অ্যাক্সেস গুলো যখন দেখাবো দুটাতে একসাথে দেখাবো আমরা। তো এখানে আমরা তৈরি করলাম জাহিদ@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5। আচ্ছা, আমি ওই ব্রাউজারে হচ্ছে জাহিদ, আচ্ছা জাহিদ নামে যে মানে যখন অ্যাক্সেস করলাম, দেখেন আমি ভিউটা একটু দেখাই, তাহলে অলরেডি সে অনেকগুলো অ্যাপস এর অ্যাক্সেস পাচ্ছে, তাই না? ক্যালেন্ডার, অ্যাকাউন্টিং সবগুলোর অ্যাক্সেস পাচ্ছে। ট্যাব ভিউটা, তো এখানে দেখেন আহ, মোটামুটি এই জাহিদ যে ইউজারটা, এখানে দেখেন সবগুলো অ্যাপের অ্যাক্সেস পাচ্ছে। তো আমি আপনাদের যেটা দেখাইতে যাচ্ছিলাম, তো জাহিদ ইউজারটা যখন আমি ক্রিয়েট করলাম, আমি আরেকবার দেখাই, যদি আসি, অ্যাকাউন্টিং আসি। আচ্ছা, তো এখানে দেখেন আমি যখন একটা ইউজার ক্রিয়েট করলাম, ওকে কিন্তু ডিফল্ট অ্যাক্সেস অনেকগুলা দিয়ে দিছে, হ্যাঁ। এটা ডিবাগ মোড ছাড়া কিভাবে দেখায় ওইটা ফার্স্টে দেখি।
আর ডিবাগ মোড সহ কিভাবে দেখে সেটা একটু দেখি। তো মনে করেন এখানে ডিবাগ মোডটা যদি বাদ দেই, দেখেন ডিবাগ মোড এখনো বাদ যায়নি, এটা 0 করে দিই। ফর এক্সাম্পল ডিবাগ মোড 0 করে দিই। আচ্ছা, ডিবাগ মোড যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু টেকনিক্যাল কোনো ফিল্ডের নাম বা ডেটাবেজের নাম ওগুলো আমরা চেক করতে পারবো না। ফর এক্সাম্পল এই ভিউটা আগে দেখি, এখানে দেখেন সবগুলা মেনুর সবগুলা মডিউলের ডিফল্ট অ্যাক্সেস আছে। এখন আমি চাচ্ছি যে একটা ইউজারকে একটা ডিফল্ট একবারে মানে কোনো কিছুর অ্যাক্সেস দিব না। ফর এক্সাম্পল আমি সবগুলা অ্যাপ থেকে অ্যাক্সেস গুলো উঠে আনি, হ্যাঁ। আচ্ছা, এখানে বলতেছে টেকনিক্যাল বেসিক, আচ্ছা ওগুলো থাক, সমস্যা নাই। ফর এক্সাম্পল আমি সবগুলো উঠাই দিই। মানে মনে করেন আমার একটা ইউজার ক্রিয়েট করবো, আমি এখন তাকে নতুন করে চিন্তা করি যে তাকে কোনো অ্যাক্সেসই দেওয়া হচ্ছে না, আমি তারপরে একটা অ্যাক্সেস তাকে ক্রিয়েট করে দেবো। তো সেটা আমরা প্রথমে দেখি। আমি আপনাদের একবারে বেসিক লেভেল থেকে দেখাচ্ছি যাতে পুরো কনসেপ্টটা ক্লিয়ার। তার তার মানে তার কোনো অ্যাক্সেস দেওয়া নেই, আছে অ্যাকাউন্টিং এ অ্যাক্সেস পাচ্ছে বারবার, এটা ডিফল্ট পাচ্ছে। টেকনিক্যাল মানে এখানে লেখাটা দেখেন, সিন্স জাহিদ ইজ এন টেকনিক্যাল বেসিক উইল অ্যাট লিস্ট অবটেন রাইট অ্যাকাউন্টিং ইনভয়েস। মানে বলতেছে টেকনিক্যাল বেসিক নামে একটা গ্রুপ আছে, আহ, যেখানে জাহিদের অলরেডি অ্যাক্সেস ডিফল্ট হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে কিভাবে মানে বাদ দিতে হয়। এখন আমরা যদি গ্রুপে যাই, এখন আমরা টেকনিক্যাল মোডটা অন করি, হ্যাঁ। টেকনিক্যাল মোডটা অন করে আমরা দেখবো যে কিভাবে গ্রুপ গুলা দেখতে হয়। টেকনিক্যাল মোড যদি অন না করি, দেন এই গ্রুপস মেনুটা আসে না। তা এই গ্রুপস মেনুটা আর রোল মেনুর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? মানে আমরা যে যেটার কথা বলতেছি ইউজার রোল আর ইউজার গ্রুপের মধ্যে কোনো ডিফারেন্স আছে? এর আগের দিন মনে হয় আমি বলছিলাম যে, যদি কেউ বলেন আর কি আপনারা, ইউজার রোল আর ইউজার গ্রুপ এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে আপনাদের? আহ, যে আনমিউট করে কথা বলি সবাই, আপনাদের আনমিউট করতে এটা সময় তো লাগে। বলতে পারতেছি না। উম, যে মোল্লা ভাই, ইউজার রোল আর ইউজার গ্রুপ কোনো ডিফারেন্স আছে? ইউজার রোল স্পেসিফিক ভাবে একজনকে, আর গ্রুপ বলতে 4-5 জনকে বোঝাচ্ছে, বেসিক্যালি এটা না। হুম, হ্যাঁ হ্যাঁ, না না, ওই কারণেই জিজ্ঞেস করলাম। ইউজার রোল এবং গ্রুপের মধ্যে ডিফারেন্স নেই। আপনি গ্রুপস এবং রোলস কথাটা আসলে রোল মানে এই কথাটা অনেক সফটওয়্যারে রোলস বলে, আর গ্রুপস এই ওডুতে আসলে গ্রুপস হিসেবেই বলে, হ্যাঁ। সো এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, তাহলে এই দুটো একটু মাথায় রাখবেন, হ্যাঁ। তার মানে আমি এইখানে যে গ্রুপ গুলাই যে দেখেন সেল, আমি এখন চাচ্ছি যে তাকে এই জাহিদ নামে যে ইউজারটা আছে সেলসের, আমি তাকে যে কোনো একটা গ্রুপে অ্যাক্সেস দিতে পারি। মানে গ্রুপ এবং রোলের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো আমি যদি গ্রুপ শব্দটা ব্যবহার করি তাহলে একই জিনিস মিন করতেছে। তো আমি ধরেন সেলসের এখানে কয়টা গ্রুপ আছে? 3টা। একটা হচ্ছে যে ওন ডকুমেন্টস অনলি, মানে এটা যদি অ্যাক্সেস দেই তাহলে এটা মিন করতেছে যে জাহিদ নামের ইউজারটা শুধু তার ডকুমেন্ট গুলো দেখতে পাবে, মানে সে যে ডকুমেন্ট গুলো ক্রিয়েট করবে সেটা দেখতে পাবে। আর 2 নম্বরটা কি বলতেছে? অল ডকুমেন্ট, মানে জাহিদ তার ডকুমেন্ট বাদ দিয়ে, মানে তার সেল অর্ডার গুলো বাদ দিয়ে অন্য যে ডকুমেন্ট গুলো, অন্য যে সেল অর্ডার গুলো বানাচ্ছে সেগুলো সে দেখতে পাবে। আর অ্যাডমিনিস্ট্রেটর মানে সেলস এর পুরো অ্যাক্সেসটাই সে পাবে, লাইক কনফিগারেশন থেকে শুরু করে। তা আমরা এটা একটু দেখি। মনে করেন ইউজার ডকুমেন্টস অনলি, তাহলে একটু, তো আমি দেখেন এখানে যদি ইয়াতে আসি, সেলসে আসি, তাহলে সেলসে আসি, আসার পরে এখানে যদি জাহিদকে আমরা কি অ্যাক্সেস দিই? শুধু ইউজার ডকুমেন্টস অনলি, এই অ্যাক্সেসটা দিয়ে দেই। তাহলে এটা যদি রিলোড দিই এখন, দেখেন সে কিন্তু কোনো ডকুমেন্টস দেখতে পাচ্ছে না। তার মানে আমি যখনই এইখান থেকে ইউজার ডকুমেন্টস অনলি দিলাম, তার মানে আমি আর অন্য ডকুমেন্ট দেখতে পাচ্ছি না। আমি যখনই সেলস মেনুতে আসি না কেন, এই দেখেন সেলস মেনুতে আসলাম, কোনো কিন্তু সেল অর্ডার দেখতে পাচ্ছি না। তার মানে আমার অ্যাক্সেসটা, আপনাদের ভিউ, ওই ভিউটা হয়তো বা দেখতে একটু বুঝতে প্রবলেম হচ্ছে, মানে ওইটা হচ্ছে ট্যাব ভিউ আর কি, হ্যাঁ। তো আমি যদি সেলসে আসি, এটা কিন্তু জাহিদ নামে ইউজার, এই যে উপরের দিকে দেখেন জাহিদ নামে ইউজারে লগ ইন করছে। তার মানে আমার কোটেশনে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না।
এখন যদি আমি ক্রোম ব্রাউজারে আসি, যে ফর এক্সাম্পল ক্রোম ব্রাউজারে আমি আহ, দেখি, তো ক্রোম ব্রাউজারে আমি যদি এখন আহ, তাকে আমি ইউজার অল ডকুমেন্টস অপশনটা করে দিই, এখন অ্যাডমিন থেকে আমি আবার জাহিদ নামে ইউজারে রিলোড দিই, যে সে বাকিগুলো তো দেখতে পারার কথা, তাই না? তার মানে এখন কিন্তু বাকিগুলো সবই আসার কথা। এই অর্ডারে যদি আসি, দেখেন বাকিগুলো সব আসতেছে। আবার যদি এখানে দেখেন সেলস এ অর্ডারস, ইনভয়েস, প্রোডাক্ট, সবগুলা মেনু কিন্তু অ্যাক্সেস পাচ্ছে না। কারণ হচ্ছে যে সেলস এর যে অ্যাডমিন যে পজিশনটা, সেটাতে আমি তাকে অ্যাক্সেস দিই। এখন যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর তাকে অ্যাক্সেস দেই ফর এক্সাম্পল, তাহলে এখানে যদি রিলোড করি আমি, রিলোড করলে কনফিগারেশনটা সহ সে পাচ্ছে। তার মানে এইটুকু আপনারা ক্লিয়ার যে ওডু কিভাবে ডিজাইন করছে। ওডু হচ্ছে প্রত্যেকটা এইভাবে গ্রুপ সে ডিফল্ট তৈরি করে রাখছে, মানে এইটা আপনাকে একটা একটা করে গ্রুপ তৈরি করা লাগতেছে না, প্রত্যেকটাতে দেখবেন যে এইভাবে অনেকগুলো করে গ্রুপ মানে সে ক্রিয়েট করে রাখছে, ব্যাংকের ক্ষেত্রে, ইনভেন্টরির ক্ষেত্রে। তো আমি প্রতিটা আপনাকে দেখাইতে যাচ্ছি না, এটা আপনি জাস্ট একটা একটা করে মানে সিলেক্ট করে একটা ইউজার আরেকটা ট্যাবে বা আরেকটা ব্রাউজারে একটা করে ইউজারকে লগ ইন করাবেন, লগ ইন করে বারবার রিলোড দিবেন, রিলোড দিয়ে দেখবেন যে সে আসলে ইউজারে কি কি পাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটর মানে সবই পাচ্ছে। এটা জাস্ট মানে নিজে বাসায় মানে এটা চেক করে নিতে পারবে। তা আমাদের কাজ হচ্ছে এগুলো মানে এই ডিফল্ট যে গ্রুপগুলো আছে, এটা তো ডিফল্ট, আমরা কিভাবে নতুন গ্রুপ বানাইতে পারি। ফর এক্সাম্পল আমি যেটা এক্সাম্পল বললাম যে এখন হচ্ছে আমার অ্যাকাউন্টিং যে মেনুটা আছে, এখন আমি চাচ্ছি যে আহ, জাহিদকে শুধুমাত্র অ্যাকাউন্টিং অ্যাক্সেস দিব। হ্যাঁ, ফর এক্সাম্পল শুধুমাত্র অ্যাকাউন্টিং অ্যাক্সেস দিব। এখন সেটা কিভাবে করবো, মনে করেন আমি এখানে আহ, সবগুলোতে এই যে আচ্ছা ইনভয়েসিংটা তুলে দিতে চাইছিলাম, এটা আপনাকে একটু দেখাই। তো এখানে দেখবেন যে গ্রুপস নামে একটা অপশন আছে, তো আমি যদি এই মেনুতে যাই, এটাকে যতগুলা মানে গ্রুপ ক্রিয়েট করা আছে সবই এখানে দেখতে পাবো। ফর এক্সাম্পল এখানে দেখেন ইউজার ওন ডকুমেন্টস অনলি, যদি আমি সার্চ করি যে ওন ডকুমেন্টস অনলি এটা নামে কোনো গ্রুপ আছে কিনা, দেখেন এটার একটা গ্রুপ ক্রিয়েট করা আছে, সেলস ইউজার ওন ডকুমেন্টস অনলি। মানে আমি যখনই এটা সিলেক্ট করতেছি, এখানে জাহিদ ইউজারকে অ্যাক্সেস দিচ্ছি, এটার কিন্তু একটা গ্রুপ করা আছে। তো এই গ্রুপে গেলে আমরা সবগুলা দেখতে পাবো যে এটাতে কোন কোন ইউজার অ্যাক্সেস পাচ্ছে, তারপর সে কোন কোন মেনু দেখতে পাচ্ছে, তারপরে তাকে কি কি অ্যাক্সেস রাইট দেওয়া আছে, কি কি রেকর্ড রুল ক্রিয়েট করা আছে। এখন অ্যাক্সেস রাইট কি আর রেকর্ড রুল কি, এই দুটার ডিফারেন্সটা বোঝা উচিত। মেনুটা তো আপনারা মোটামুটি ক্লিয়ার, যে মেনু বলতে আমি যে মেনুগুলাতে ক্লিক করতেছি, এই মেনুর কোন কোন মেনুগুলা সে ইউজার ওন ডকুমেন্টস অনলি এই গ্রুপটা যদি অ্যাক্সেস দেই, তাহলে সে কোন কোন মেনুগুলো অ্যাক্সেস পাচ্ছে, এটা আপনারা সহজেই বুঝতে পারতেছেন। এখন অ্যাক্সেস রাইট কথাটা আমি একটু বলি, অ্যাক্সেস রাইট কি আসলে। অ্যাক্সেস রাইট বলতে প্রতিটা ডেটাবেজের যে টেবিলটা থাকে, ফর এক্সাম্পল আমি একটু আগে যেটা দেখালাম যে সেল ডট অর্ডার, মানে ওই মডেলটার নাম হচ্ছে সেল ডট অর্ডার। তো সেল ডট অর্ডারে ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে কোনো একটা ইউজার যখনই সেলস অর্ডারে যাবে, সে শুধু রেকর্ড গুলো দেখতে পাবে, বাট ক্রিয়েট করতে পারবে না বা আপডেট করতে পারবে না, ডিলিটও করতে পারবে না। তো ওই এটাকে বলা হয় অ্যাক্সেস রাইট। মানে আমার যে টেবিল ওয়াইজ যে তাকে ডাটাগুলো দেখাচ্ছে, সে আসলে তাকে ক্রিয়েট করতে বা আমি নাও মানে যদি তাকে না দিয়ে থাকি, সেটার কন্ট্রোলটা আমি অ্যাক্সেস রাইট থেকে করতে পারি। মানে দ্যাট মিনস এই গ্রুপের এই জায়গাটা থেকে আমি অ্যাক্সেস রাইটটা ম্যানেজ করতে পারি। আর রেকর্ড রুলের একটা এক্সাম্পল বলি। রেকর্ড রুলের এক্সাম্পল, ফর এক্সাম্পল আমি যেটা বললাম যে আমি চাচ্ছি যে জাহিদ যখন লগ ইন করবে, লগ ইন করার সাথে সাথে জাহিদকে যদি ম্যানেজার হিসেবে চিন্তা করি, যে সে একজন ম্যানেজার, তাহলে তার আসলে ডাটা এন্ট্রি করা লাগে না। এখন আমি ধরি যে ডাটা এন্ট্রি করার জন্য কোম্পানিতে আরো লোক আছে। এখন এই ডেটা এন্ট্রি বাদ দিয়ে আমি আসলে তাকে ড্রাফট রেকর্ড গুলা দেখাইতে চাই না। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা রেকর্ড ক্রিয়েট করি, যে একটা ইনভয়েস বানাই, ফর এক্সাম্পল একটা কাস্টমারের আমি একটা ইনভয়েস বানাইলাম, মনে করেন এটাই সেভ করি। এখন এটা সেভ করলে কি হিসেবে থাকে, এটা ড্রাফট হিসেবে থাকে। তো এখন আমি চাচ্ছি যে জাহিদ হচ্ছে একটা ম্যানেজার, তার ড্রাফট রেকর্ড গুলো দেখার দরকার নেই, কারণ কোম্পানিতে হয়তো বা আরো 10 জন মিলে সারাদিন অনেক রেকর্ড ক্রিয়েট করবে, কিন্তু ড্রাফট রেকর্ড গুলো আমি ম্যানেজারকে দেখাইতে যাচ্ছি না। তাকে অনলি দেখাবো যেগুলো আমার ক্রিয়েট হয়ে মানে পোস্ট হয়ে গেছে। পোস্ট মানে আমার যে যখন সেল অর্ডার, এই যে দেখেন ড্রাফট টু পোস্টেড, মানে আমি যখন কনফার্ম করি তখন এটা পোস্টেড হয়ে যায়। বা এরকমও হইতে পারে যে জাহিদকে আমি জাহিদ যদি মনে করেন এন্ট্রি লেভেলের পার্সন হয়, তাকে আমি এরকম চাচ্ছি যে তার ড্রাফট বাদ দিয়ে অন্য কোনো অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। মানে এই ধরনের যে কন্ডিশন গুলো, মানে আমার কোম্পানিতে যারা যারা জব করে তাদেরকে বিভিন্ন লেভেলে আমি অ্যাক্সেস দেওয়া লাগতে পারে।
তো এই ব্যাপারটা আমি এখন দেখাবো, হ্যাঁ। তাহলে অ্যাক্সেস রাইট আর রেকর্ড রুলের মধ্যে মেইন ডিফারেন্সটা কি? অ্যাক্সেস রাইট বলতে আমি কোনো একটা ডাটা মানে কোনো একটা পেজে এই ক্রিয়েট অ্যাক্সেসটা আমি তাকে উঠাই দিতে যাচ্ছি, যে সে ইনভয়েস দেখতে পারবে না কিন্তু দেখতে পারবে, মানে ক্রিয়েট করতে পারবে না কিন্তু দেখতে পারবে। আবার রেকর্ড রুলের ক্ষেত্রে কি বললাম? রেকর্ড রুল মানে কন্ডিশন, মানে আপনি কোনো একটা রেকর্ডের ক্ষেত্রে এই যে রেকর্ড গুলো দেখতে পাচ্ছে, এখন আমি চাচ্ছি যে এই রেকর্ড গুলো ফিল্টার করে তাকে দেখাইতে, যে সে অনলি পেইড গুলা দেখবে অথবা নট পেইড গুলা দেখবে, আমি এরকম সার্টেন কন্ডিশন গুলা হচ্ছে তাকে ফিল্টার করে দিতে যাচ্ছি, হ্যাঁ। সো এই দুইটা লেভেলে হচ্ছে বেসিক্যালি মানে মানে ডিফারেন্স, হ্যাঁ। তো আপনাদের একটু জিজ্ঞেস করে নেই যে রেকর্ড রুল আর অ্যাক্সেস রাইট এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন? যে একটু রেসপন্স করবেন। জি ভাই, আপনার যেটা অ্যাক্সেস রাইট, এটার মধ্যে অনুমতি দেওয়া হয় না আপনার এডিট করার জন্য, সংক্ষেপে আমি বলতেছি। আর রেকর্ড রুল যেটা, এটা হচ্ছে কিছুটা অ্যাক্সেস দেওয়া হয়, অনুমতি দেওয়া হয় এডিট করার জন্য, এরকমই মনে হয়। আচ্ছা, না বিষয়টা ক্লিয়ার হয়নি। জি, দাদা ক্লিয়ার করবেন আপনি একবার? আহ, বিষয়টা হচ্ছে যে ওই যে এক্সারসাইজটা হচ্ছে কাকে কোন মডিউলে কি অ্যাক্সেস দিব সেটা। আর হচ্ছে রেকর্ড রুলসে হচ্ছে যে ওই যে পেইড আনপেইড এর বিষয়গুলা, যদি কাউকে পেইডটা দেখাতে চাই আনপেইডটা দেখাতে চাই না, এটাই আর কি, হুম যদি হুম, ভুল না কিছুটা। করে। হ্যাঁ, কিছুটা কাছাকাছি। মানে অ্যাক্সেস রাইট হচ্ছে যে বেসিক্যালি প্রত্যেকটা ডাটাবেজের টেবিলে চারটা অপারেশন থাকে। কয়টা? চারটা। প্রতিটা রেকর্ড মানে পৃথিবীতে যত রেকর্ড আছে, মনে করেন আপনি একটা ডকুমেন্ট ফাইল যদি ড্রাইভে একটা গুগল ডক তৈরি করেন, এখন দেখবেন যে ওখানে একটা শেয়ার নামে একটা বাটন আছে, তাই না? গুগল ডক। গুগল ডকে যখন শেয়ার বাটন থাকে, ওই শেয়ার বাটন দেওয়ার সময়, শেয়ার দেওয়ার সময় আপনি চাচ্ছেন যে এই ডকুমেন্টটা কেউ আপডেট করতে পারবেন না। এটা কিন্তু করা যায়, রেস্ট্রিক্ট করা যায়। এবং আপনি চাচ্ছেন যে না, কাউকে আপনি এডিটর অ্যাক্সেস দিবেন, মানে সে ক্রিয়েট আপডেট করতে পারবে। তো তার মানে একটা রেকর্ড চারটা লেভেলে অ্যাক্সেস হয়। এক হচ্ছে আমি এটা ক্রিয়েট করতে পারি, আবার ক্রিয়েট করার পর আমি আপডেট করতে পারবো কিনা এটা একটা পারমিশন। আবার এটা আমি দেখতে পাবো কি পাবো না, এটা হচ্ছে 3 নম্বর পারমিশন। আর 4 নম্বর পারমিশন হচ্ছে ডিলে। তো এই চারটাকে ক্রুড বলা হয়। ক্রুডকে সংক্ষেপে আপনি আহ, মানে এখানে যদি ওডুর ভাষায় বলেন, রিড অ্যাক্সেস, রাইট অ্যাক্সেস, ক্রিয়েট অ্যাক্সেস, ডিলিট অ্যাক্সেস। প্রত্যেকটা টেবিলে ডাটার চারটা লেভেলের অপারেশন থাকে, হ্যাঁ। এটাকে অ্যাক্সেস রাইট বলে। আর রেকর্ড রুল বলতে আমি কোন একটা ডেটা সেট আছে, মানে ধরেন আহ, আমার কাছে কাস্টমারের ডেটা আছে ফর এক্সাম্পল, আমার কাছে ভেন্ডরের ডেটা আছে। এখন আমি চাচ্ছি যে আমার যে কোম্পানি ইউজার আছে ও কাস্টমারের ডেটা দেখতে পাবে কিন্তু ভেন্ডরের ডাটা দেখতে পাবে না। তো যখনই ডাটার উপরে কন্ডিশন বসাইতে যাব, তখন এটাকে রেকর্ড রুল বলে। কিন্তু ডাটার যখন অ্যাক্সেস নিয়ে কাজ করতে যাব, তখন এটাকে অ্যাক্সেস রাইট বলে। আমার মনে হয় যে খুব শর্টলি শেখাইতে পারছি। তো এই দুটাকে আরেকবার কায়ুম ভাই, আপনি কি এখন বুঝতে পারছেন? মানে আমি যখন ডাটার অ্যাক্সেস নিয়ে কাজ জি করবো জি তখন ভাই, এখন তখন বুঝছি, আমি এখন বুঝছি। ওকে ওকে। কারণ এই দুটা বিষয় যদি না বুঝাইতে পারি, তাহলে আমি পরের টুকুতে আসলে অনেক দূর যাইতে পারবো না। তাহলে এখন ক্লিয়ার। তাহলে এখন আমরা মানে এখন একটা চিন্তা করি যে একটা নতুন ইউজার তো আমি ক্রিয়েট করছি জাহিদ নামে। আচ্ছা, তার আমি কোনো অ্যাক্সেসই রাখতে চাচ্ছি না। তো ফর এক্সাম্পল, আচ্ছা আচ্ছা এই টেকনিক্যাল বেসিক এইটা ডিফল্ট অ্যাক্সেস পেয়ে যায়, এটা কিন্তু একটা গ্রুপের নাম। এখান থেকে আমি জাহিদকে সরাই দিই। তা সরাই দেওয়ার জন্য কোথায় যাব? গ্রুপ মেনুতে যাব, ইউজার্স, গ্রুপ। ইউজার্স এর গ্রুপে আসি। এই যদি টেকনিক্যাল বেসিক এটা সার্চ করি, সার্চ করলে আসলো না। আচ্ছা, মানে পার্সিয়াল নামটা সার্চ করি, টেকনিক্যাল। টেকনিক্যাল বেসিক দেখেন, স্ল্যাশ বেসিক একটা গ্রুপ আছে। এখান থেকে জাহিদকে সরাই দিই। এখান থেকে কিন্তু ইউজারকে রিমুভ করা যায়, মানে ওইটা এটা যেহেতু ডিফল্ট অ্যাক্সেস পেয়ে যায়, আমি তাহলে এটা তুলে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তার মানে জাহিদের আর কোনো অ্যাক্সেস দেওয়া নেই, এই অ্যাক্সেস গুলো তুলে দিচ্ছি, হ্যাঁ। কন্ট্রাক্ট ক্রিয়েশন, মাল্টি কারেন্সি, প্রোডাক্ট ক্রিয়েশন, সবকিছু আমি উঠাই দিলাম। আচ্ছা, এগুলোর কথা, এগুলোর ব্যাপারে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া চেক বক্স গুলা কেন উঠাই দিব না? চেক বক্স গুলো আসলে মানে এটা ডিফল্ট ট্রু হয়ে যায়, হ্যাঁ। এটা ওডুর মানে ওডু নর্মাল ইউজারকে দেখায় না। আমি যখন ডিবাগ মোডটা অন করি, তখন এই ফিল্ড গুলা দেখায়, এগুলো ডিফল্ট পাচ্ছে, এগুলো সমস্যা না। মানে আমাদের এই যে নিচে দেখে দেখেন এক্সট্রা এক্সট্রা রাইটস, এই অপশন গুলো একটু বোঝা দরকার। আর উপরে হচ্ছে এই এই গ্রুপ গুলোতে আমি কোনো অ্যাক্সেস দিচ্ছি কিনা, তাহলে আমি সবগুলো অ্যাক্সেস রিমুভ করে দিলাম। তাহলে একটা ফ্রেশ ইউজার আমি এখন নতুন একটা রোল বানাবো, যেখানে এই জাহিদকে অ্যাক্সেস দিব, হ্যাঁ। জাহিদকে এখন দেখছি আমরা একটা ধরেন নতুন যদি গ্রুপ বানাইতে যাই, কাস্টমাইজ গ্রুপ,
মনে করেন আমি একটা গ্রুপ ক্রিয়েট করব, গ্রুপটার নাম হচ্ছে ফর এক্সাম্পল, এখানে একটা দেখেন নিউ বাটন আছে, তাহলে আমি একটা ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশনে কোনো কিছু লেখার দরকার নেই, কারণ আমরা তো অ্যাপ্লিকেশন ওয়াইজ এখন কাজ করবো না। আমি ধরেন নেম লিখলাম অ্যাকাউন্টিং কাস্টমাইজ গ্রুপ, মানে আমি একটা এমন একটা গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছি যেখানে আহ, সবগুলো ইউজারের জন্য সার্টেন কিছু কন্ডিশন দিতে যাচ্ছি, অ্যাক্সেস রাইট, রেকর্ড রুল, এগুলো আপডেট করতে যাচ্ছি। তো আমি যদি এটা ক্রিয়েট করি, দেখেন এটা এখন ক্রিয়েট করে যদি আমি আবার এই ইউজারটা রিলোড দেই, দেখেন আমি গ্রুপটা পাবো, গ্রুপের অ্যাক্সেসটা এখানে দিতে পারবো। দেখেন আমি যদি একটু এখন নিচের দিকে আসি, নিচের দিকে একটা অপশন পাইছি না আমরা, অ্যাকাউন্টিং কাস্টমাইজড গ্রুপ। মানে তার মানে আমি যখনই এখন এই গ্রুপে টিক দিব, এই গ্রুপের যে পলিসি গুলো আমি মানে তৈরি করব, তখন কিন্তু এই ইউজারের জন্য অ্যাপ্লিকেবল হবে। তার মানে জাহিদ ইউজারের জন্য আমি এই গ্রুপে কিছু জিনিস লিখে রাখি। ফর এক্সাম্পল তাকে তো এখন কোনো অ্যাক্সেস দেওয়া হয়নি, আমি এখন আমার মানে জাহিদের ইউজারটাতে আসি। দেখেন জাহিদে যদি আমি রিলোড দেই, তাহলে জাহিদ ডিফল্ট কোন কোন মেনুগুলো পাচ্ছে একটু দেখে নিই। হ্যাঁ, তো এখানে হচ্ছে ডিসকাস পাচ্ছে, এগুলো কিন্তু ওটুতে একটা ইউজার ডিফল্ট পায়। ক্যালেন্ডার পায়, তারপরে কন্ট্যাক্টস মেনু পায়, হ্যাঁ, ড্যাশবোর্ড, এগুলো হচ্ছে ডিফল্ট পায়। কেন? এগুলোর সাথে কোনো মানে মেইন মডেলের কোনো ডিপেন্ডেন্সি নাই। যেমন এমপ্লয়িতে আসলে তার এমপ্লয়ি যেটা দেখতে পাবে, টাইম অফ সে তার অ্যাটেন্ডেন্স দিতে পারবে, তারপরে টাইম অফ তার টাইম গুলো দেখতে পাবে, এক্সপেন্স তার পার্সোনাল এক্সপেন্স গুলো দেখতে পাবে। এগুলোতে কিন্তু আপনার কোনো ইউজারের মডিউল অ্যাক্সেস দরকার নেই, এগুলো হচ্ছে ওটু ডিফল্ট। তারপরে আপনি একটা চিন্তা করতে পারেন যে না ভাই, আমি কোনো মেনুই দেখাইতে চাই না, ডিসকাস, ক্যালেন্ডার, কন্ট্যাক্ট, ড্যাশবোর্ড, এগুলো এই ইউজারকে হাইড করে দিতে চাই। তাহলে যদি আমি হাইড করে দিতে চাই তখন কি করবো আমরা? তখন দেখেন আমি ফর এক্সাম্পল এই ডিসকাস মেনুটা হাইড করে দিতে যাচ্ছি। হ্যাঁ, তো জাহিদকে আমি ফর এক্সাম্পল এখন আমি একটা মেনু নামে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে টেকনিক্যাল মেনুতে ক্লিক করে এখানে একটু নিচের দিকে দেখবেন মেনু আইটেমস নামে একটা অপশন আছে, মেনু আইটেমস। তো আমি যদি এর ভিতরে আসি, তাহলে আমি এটা কিভাবে করবো একটু দেখ। ফর এক্সাম্পল ডিসকাস মেনুটা আমি হাইড করতে যাচ্ছি। তো দেখেন ডিসকাস মেনুতে আমি এখানে একটা গ্রুপকে অ্যাক্সেস দেওয়া আছে, সেই গ্রুপটার নাম কি ইউজার টাইপ স্ল্যাশ ইন্টারনাল ইউজার। এখন ইউজার টাইপ স্ল্যাশ ইন্টারনাল ইউজার মানে এই গ্রুপে কারা কারা আছে, এই গ্রুপে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে 4 জনই আছে। এখন ইন্টারনাল ইউজার তো সবাই, তাই না? মানে আমি যখনই একটা ইউজার বানাই তখন কিন্তু ইন্টারনাল ইউজার সবাই, কারণ তাকে তার পোর্টাল বানাইতে যাচ্ছে না। এখন তাহলে ডিসকাস মেনু হাইড করার জন্য আমার কি করা যেতে পারে? আমি এইরকম একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যে ডিসকাস মেনু সবাইকে দেখাবো না। তাহলে আমি এটা যদি ফর এক্সাম্পল আপাতত আমি ডিলিট করে দিতে পারি, যে ডিসকাস মেনুটা, এটা একটা কাজ করতে পারি। অথবা আমাকে এই ডিসকাস মেনুটা ইউজার টাইপ ইন্টারনাল ইউজারের ক্ষেত্রে না দেখে আমি অন্য একটা কাজ করতে পারি, যে আমি এটা শুধুমাত্র যারা এডমিন তাদের ক্ষেত্রে অ্যাক্সেস পাবে। ফর এক্সাম্পল আমি এই ডিসকাস মেনুটা আমি ইন্টারনাল ইউজারের ক্ষেত্রে না দেখাই, আমি অন্য একটা গ্রুপকে দেখাতে যাচ্ছি, ফর এক্সাম্পল এডমিন যারা, শুধু তারাই দেখবে, কিন্তু জাহিদ ইউজারকে দেখাতে যাচ্ছি না। এডমিনে যারাই অ্যাক্সেস পাবে, অ্যাডমিনিস্ট্রেশন, আবার একটু লিখি, পুরোটা লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেশন, মনে করেন এই নামে 2টা গ্রুপ আছে, এই 2টা গ্রুপ ছাড়া আমার ডিসকাস মেনুটা কেউ দেখতে পাবে না। তার মানে জাহিদকে তো আর আমি এডমিন অ্যাক্সেস দেইনি, তাই না? অ্যাক্সেস রাইট বা সেটিংস কোনোটাই দেইনি। তার মানে আমি যখন এই ডিসকাস মেনুটা এই 2টা ইউজারের ক্ষেত্রে বলে দিলাম, এখন যদি আমি জাহিদ ইউজারের সেশনে যাই, তাহলে এখন যদি রিলোড দেই, দেখেন যে ডিসকাস মেনুটা কিন্তু হাইড হয়ে যাবে, এই ডিসকাস মেনুটা হাইড হয়ে গেছে। ক্লিয়ার সবাই? তার মানে আমি একটা ইউজারকে চাচ্ছিলাম যে এই মেনুগুলো এডমিন ছাড়া কেউ দেখতে পাবে। এভাবে আপনি ক্যালেন্ডার হাইড করতে পারেন, কন্ট্যাক্ট হাইড করতে পারেন। হ্যাঁ, যদি আমি আবার কন্ট্যাক্টে যাই, ফর এক্সাম্পল কন্ট্যাক্টসে একই একই জিনিস আরেকবার দেখাই দিই আপনাদের রিভিশনের জন্য। তো কন্ট্যাক্টসে গিয়ে আমি কি করব, এটা দেখা যাচ্ছে যে ইন্টারনাল ইউজার এই 2টা গ্রুপে আছে। আমি ফর এক্সাম্পল এখানে অ্যাডমিনিস্ট্রেশন, এটা সার্চ করি, অ্যাডমিনিস্ট্রেশন, এখানে গ্রুপ সিলেক্ট করি, সিলেক্ট করে দিলাম। তার মানে আমি যদি এখন ফর এক্সাম্পল কন্ট্যাক্টে আসি, আমি একবার রিলোড দিই। হ্যাঁ, রিলোড দিলে দেখবো যে ক্যালেন্ডার মেনুটা আছে, ক্যালেন্ডার মেনু হাইড হয়নি না, আরেকবার দেখি। ও সরি, এটা এটা হচ্ছে কন্ট্যাক্ট মেনু, কন্ট্যাক্ট মেনুটা হাইড হওয়ার কথা, দেখেন কন্ট্যাক্ট মেনুটা নাই। তাহলে একইভাবে আমরা ক্যালেন্ডার, ড্যাশবোর্ড, যে মেনুগুলো আমি মনে করতেছি যে দরকার নেই, আমার স্টাফকে তার নির্দিষ্ট অপারেশনের মেনুগুলো দেখাবো, কিন্তু ওডু এগুলো ডিফল্ট দেখায়, আপনি চাইলেও বাদ দিতে পারতেছেন না। দ্যাটস ওয়াই, যেহেতু আপনার কিছু ক্লায়েন্টকে
আহ, যখন আপনি ক্লায়েন্টকে ডেলিভার করতে, ক্লায়েন্ট অনেক স্মুথ অপারেশন করতেছে, তার মানে অনেক মেনু আসলে দেখানোর দরকার নেই, সেই ক্ষেত্রে আপনি তাকে স্পেসিফিক মেনু দেখাইতে গেলে এই কাজটা করতে পারেন, যে আমি অ্যাপস মেনুটা দেখাবো না। ফর এক্সাম্পল, অ্যাপস মেনু তো আর ক্লায়েন্টকে দেখায় লাভ নাই। তো এইভাবে প্রত্যেকটা মেনু আপনি চাইলে নির্দিষ্ট গ্রুপে, অ্যাডমিন গ্রুপকে অ্যাক্সেস দিয়ে দিয়ে দেন, তারপর বাকি ইউজার তাইলে তখন আর এই মেনুগুলোর অ্যাক্সেস পাবে না। সো এটা হচ্ছে আমি কিভাবে মেনু গুলাকে কন্ট্রোল করতে পারি। তো এখন যেটা ছিলাম আমার কাস্টমাইজ গ্রুপ, হ্যাঁ। তা আমি জাহিদের জন্য একটা কাস্টমাইজ গ্রুপ বানাইছি, এখানে আমি কাকে অ্যাক্সেস দেবো? ইউজারে জাহিদকে অ্যাক্সেস দেবো। তো আমি যদি অ্যাডের লাইনে যাই, দেখেন এখানে 4টা ইউজার আছে, আমি শুধু জাহিদকে এই গ্রুপে অ্যাক্সেস দেবো। তার মানে এখন যে অ্যাক্সেস তাকে দিলাম, এখন কিন্তু কোনো মেনু মানে কোনো অপারেশন আমি আপডেট করিনি। জাহিদকে যদি যাই, জাহিদের এখানে যদি আসি, ফর এক্সাম্পল জাহিদ কিন্তু অ্যাকাউন্টিং মেনু দেখতে পাচ্ছে না, কারণ জাহিদের কোনো অ্যাকাউন্টিং অ্যাক্সেস দেওয়া হয়নি। আমি যদি জাহিদ ইউজারের মানে পেজে আসি, দেখেন আমি কিন্তু এইখান থেকে অ্যাকাউন্টিং কোনো তাকে অ্যাক্সেস দেইনি। এখন আমি চাচ্ছি যে এইখান থেকে অ্যাক্সেস না দিয়ে আমি তার জন্য অ্যাকাউন্টিং একটা নতুন গ্রুপ বানাইছি। এই মেনুতে আমি যা যা করবো, অ্যাকাউন্টিং এ যা যা লিখবো, সে ততটুকু রেকর্ডে সে অ্যাক্সেস পাবে। মানে আমি তাকে অ্যাকাউন্টিং এর ওডুতে যে ডিফল্ট অ্যাকাউন্টিং আছে, ওই অ্যাকাউন্টিং এ দেখা যাচ্ছে যে আমার পারপাস সার্ভ হচ্ছে না। আমি এখন চাচ্ছি যে জাহিদ ফর এক্সাম্পল একজন অ্যাকাউন্টিং ম্যানেজার। আমি এখানে যদি তার পজিশন লিখি, ফর এক্সাম্পল জাহিদ, ফর এক্সাম্পল তাকে অ্যাকাউন্টিং ম্যানেজার বলি। মানে বোঝার সুবিধাতে আপনাদের বুঝতে পারেন, তাহলে জাহিদ হচ্ছে একজন অ্যাকাউন্টিং ম্যানেজার। এখন আমি তাকে ওডুর ডিফল্ট অ্যাকাউন্টিং অ্যাক্সেস না দিয়ে আমি কি করবো, একটা নতুন ইউজার বানাইলাম, সরি নতুন গ্রুপ বানাইলাম। এখন এই গ্রুপে আমি তাকে জাহিদ ইউজারকে অ্যাক্সেস দিলাম। এখন আমি তাকে কোন কোন মেনু অ্যাক্সেস দিতে চাই সেটা আমরা চলেন দেখি। তাহলে মনে করেন আমার অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং মেনুটা ওপেন করে রাখি, তাহলে আমরা একটু এখান থেকে আলোচনা করি যে কোন কোন মেনুটা অ্যাক্সেস দিই। এখানে আমরা চিন্তা করি যে কাস্টমার আর ভেন্ডর এই দুইটা মেনু অ্যাক্সেস দেই, ফর এক্সাম্পল। তাহলে আমি যদি কাস্টমার লিখি, অ্যাকাউন্টিং লিখেও যদি আমরা আসি কাস্টমার, আচ্ছা, আমি চাচ্ছি যে কাস্টমারের ইনভয়েসেস আর হচ্ছে ভেন্ডরের বিল, এই মেনুগুলো অ্যাক্সেস দিতে। তাহলে ভেন্ডরস লিখি, সরি ইনভয়েস। তাহলে আমি কাস্টমার ইনভয়েস অ্যাকাউন্টিং, তারপরে কাস্টমার ইনভয়েস, তার মানে এই যে এই মেনুটা কিন্তু ওইটা মিল করতেছে। অ্যাকাউন্টিং এ ঢুকলাম, তারপরে কাস্টমার্স, তারপরে ইনভয়েসেস। তাহলে এই স্ল্যাশ মানে হচ্ছে কোন মানে একটা স্ল্যাশ মানে হচ্ছে যে আগের মেনুটা কি পরের মেনুটা কি। তাহলে অ্যাকাউন্টিং কাস্টমার ইনভয়েস, আমি এই মেনুটা কাকে অ্যাক্সেস দিতে যাচ্ছি? আহ জাহিদ নামে যে ইউজারটা আছে তাকে অ্যাক্সেস দিতে যাচ্ছি। তো আমি যদি এখন জাহিদ ইউজারের ওখানে সেশনটাতে আসি, তাহলে অ্যাকাউন্টিং মেনুটা অ্যাক্সেস পাচ্ছি কিনা আমরা একটু দেখি। তো এখানে কিন্তু অ্যাকাউন্টিং মেনুটা অ্যাক্সেস পাচ্ছে না। কেউ বলতে পারবেন কেন অ্যাকাউন্টিং মেনু অ্যাক্সেস পাচ্ছে না? মানে মানে হোয়াট আই ডিড রং, মানে কেউ বলতে পারবেন? একটু আনমিউট করে বলি, মোল্লা ভাই, আপনি বলতে পারবেন? হ্যাঁ মোল্লা ভাই, আনমিউট করে কথা বলেন প্লিজ। স্যার আমি আজকে একটু অমনোযোগী স্যার, একটু মানে ইয়ে করতেছিলাম না। জি। স্যার আমি আসলে দেখি না জিনিসটা, একটু ছিলাম না, কানে হেডফোন আছে বাট হচ্ছে ইয়ার সামনে ছিলাম না। আচ্ছা আচ্ছা, ক্লাসে আচ্ছা ক্লাসে তো হ্যাঁ দেখতে হবে ভালো করে, নাহলে আজকের ক্লাসটা একটু টেকনিক্যাল, হ্যাঁ। তো পরে দেখা যাবে যে ভুলে যাবেন সব। তো এখানে কেন পাচ্ছে না, কারণ আমি তো অ্যাকাউন্টিং মেনুটা অ্যাক্সেস দেইনি। মানে আমি দেখেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 নম্বর মেনুটা অ্যাক্সেস দিচ্ছি, বাট অ্যাকাউন্টিং কাস্টমার আরো দুইটা মেনু আছে, তো সেই মেনুগুলোতে অ্যাক্সেস দিতে হবে। মানে আমি যখনই সাব মেনুতে চলে তাকে অ্যাক্সেস দিলাম, তখন এই যে দেখেন প্যারেন্ট মেনুটা কিন্তু অ্যাক্সেস দেইনি। তার মানে আমার হচ্ছে আগে তাকে অ্যাকাউন্টিং মেনুটা অ্যাক্সেস দিতে হবে, তারপরে হবে কাস্টমার মেনুটা অ্যাক্সেস দিতে হবে, তাই না? তো এটা মানে আমি যে যে মেনুতে তাকে অ্যাক্সেস দিতে যাচ্ছি, এটা সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। তার মানে অ্যাকাউন্টিং অ্যাক্সেস দিলাম, কাস্টমার মেনুটা অ্যাক্সেস দিলাম, দেন কাস্টমার ইনভয়েস মেনুটাতে অ্যাক্সেস দিলাম। ক্লিয়ার মনে হয় সবাই? তাহলে আমি যদি জাহিদ ইউজারের এখন রিলোড দেই, এটা কিন্তু জাহিদ ইউজারে দেখাচ্ছি। তো দেখেন যে অ্যাকাউন্টিং অ্যাক্সেসটা তার পাওয়ার কথা, এই যে শুরুর দিকে মেনুটা দেখেন অ্যাকাউন্টিং অ্যাক্সেসটা সে পাচ্ছে। তো অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং কাস্টমার এবং ভেন্ডর এখন দুইটাই পেয়ে গেছে। কারণ হচ্ছে আহ, তাকে যখন অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টিং অ্যাক্সেসটা দিলাম, কাস্টমার এবং ভেন্ডর একই মডেলেই আসলে, মানে কাস্টমারের যখন প্রোডাক্ট দেখেন ভেন্ডরের প্রোডাক্ট একই মেনুগুলোতে সে অ্যাক্সেস পেয়ে গেছে। তার মানে এই মানে প্রোডাক্ট এবং কাস্টমার পেজে অ্যাক্সেস রাইট তাকে আগে থেকে দেওয়া আছে, হ্যাঁ। এটা কোথায় দেখবেন? এটা যদি আমি জাহিদ ইউজারে আসি, দেখবেন যে এখানে কিছু
ডিফল্ট মেনু আছে, এই যে দেখেন আহ, এখানে কিছু ডিফল্ট, এই যে ম্যানেজ লট সিরিয়াল মানে ম্যানেজ প্রোডাক্ট, এই মেনুগুলো ডিফল্ট অ্যাক্সেস পেয়ে যায়। হ্যাঁ, তো কাস্টমার প্রোডাক্ট কাস্টমার, ভেন্ডর প্রোডাক্ট ভেন্ডর, তো এই কয়েকটা মেনু ডিফল্ট। কিন্তু আমরা যে ইনভয়েস মেনুটা অ্যাক্সেস দিতে চাইছিলাম সেটা কি এখানে পাচ্ছে কায়ুম ভাই? মানে আমরা তাকে কোন মেনু অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে কাজ করতেছিলাম? ইনভয়েস। আমরা কি ইনভয়েস এখানে দেখতে পাচ্ছি? না না, ইনভয়েস নেই এখানে। এক্স্যাক্টলি। তাহলে এখন ইনভয়েস কিন্তু আমরা এখানে তাকে আবার বলে দিচ্ছি যে সে ইনভয়েস মেনু দেখতে পাবে। এখন কেন দেখতে পাচ্ছে না এইটাই আপনার বোঝা দরকার। এইটা ততক্ষণ পর্যন্ত দেখতে পাবে না যতক্ষণ না আপনি অ্যাক্সেস রাইটে কাজ করেন। মানে ধরেন আমি বলছি যে ভাই আমার বাড়িতে আপনি আসেন, বাড়িতে সে আসলো, মানে মেনুটা মনে করেন আপনি বাড়ি এবং রাস্তা, মানে অ্যাকাউন্টিং এ, মানে ভাই অ্যাকাউন্টিং একটা রাস্তা চিন্তা করেন যে এই রাস্তা দিয়ে আপনি ইনভয়েস হচ্ছে আমার ফাইনাল প্লেস, এখানে আসেন, কিন্তু তাকে কোনো আমি ডাটাবেজের অ্যাক্সেস দেইনি। মানে সে হচ্ছে ডাটাবেজের অ্যাক্সেস না পেলে, বাড়ির তো তার তালা মারা, এখন বাড়িতে তালা মারা থাকলে তো এসে লাভ নেই। তো বিষয়টা এরকম হচ্ছে, হ্যাঁ, যে আমি যে ইনভয়েস মেনুটা তাকে অ্যাক্সেস দিলাম, এটা কিন্তু তার কোনো অ্যাক্সেস দেওয়া হয়নি। তো সেম এক্স্যাক্টলি বাড়ির এক্সাম্পলটা এই কারণে দিলাম যে বাড়িটা লক করা থাকলে তো আর আপনি বাড়ির ভেতর ঢুকতে পারবেন না, মানে ইনভয়েসে ঢুকতে পারবেন না। তো এসে মানে জাহিদ যখন ইউজারে লগ ইন করলাম, সিমিলার কেস হয়ে গেছে যে ও লক মানে তালা মারা পাচ্ছে। তো এখন আমি যে টেবিল অ্যাক্সেসটা না দিই, টেবিল অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে অ্যাড এ লাইনে ক্লিক করতে হয়। তো আমি কোন মেনুটা অ্যাক্সেস দেওয়া হচ্ছে? ইনভয়েস মেনু। তো আমি ইনভয়েস মেনুর টেবিলের নামটা দেখে আসবো। টেবিল এটাকে ওডুর ভাষায় কি বলে? মানে মডেল বলে। তো আমরা যদি এটা ডিবাগ মোড অন করি দেখবেন যে এখানে টেবিলের নামটা দেখাবে। আচ্ছা, এই ডিবাগ আইকনে ক্লিক করলে দেখাচ্ছে অ্যাকাউন্ট ডট মুভ, মানে আমি তাকে যদি অ্যাকাউন্ট ডট মুভে অ্যাক্সেস দেই, মানে মেনুটা অ্যাক্সেস দিই, তাহলে আমার এই মডেলটাও তাকে অ্যাক্সেস দিতে হবে। ক্লিয়ার? ডাটাবেজে টেবিলটা অ্যাক্সেস দিতে হবে। তো আমি যদি কাস্টমার মানে ভেন্ডর বিলেও আসি দেখবেন যে মডেলের নাম আসলে একই, সে শুধু ডাটা ফিল্টার করে দেখায়। তার মানে আমি যদি কাস্টমার কাস্টমার অ্যাক্সেস দেই, ভেন্ডর অ্যাক্সেসটা সে ডিফল্ট পেয়ে যাবে। তাহলে আমি এখানে মনে করেন ভেন্ডরের বিল আর কাস্টমার ইনভয়েস এই দুইটা মডেল অ্যাক্সেস দেবো, তাই এই মডেলটার নাম কি? অ্যাকাউন্ট ডট মুভ। তা আমি এখানে বাম দিকে লিখি যে ইনভয়েস এবং বিল অ্যাক্সেস দিতে, ইনভয়েস বা বিল এই দুইটা মেনুতে অ্যাক্সেস দেবো। তো অ্যাকাউন্ট ডট মুভ মডেলে সার্চ করলে আসবে, অ্যাকাউন্ট ডট মুভ লিখে যদি আপনি ইন্টার দেন, ইন্টার চাপ দেই, তাহলে জার্নাল এন্ট্রি নামে এই মডেলটার নাম কি? জার্নাল এন্ট্রি। সেইটা আমাদের জানার দরকার নেই, আমাদের যেটা জানা দরকার যে আমাদের মডেলের নামটা কি। মডেলের নামটা লিখে যদি ইন্টার দেই তাহলে সে ওই অ্যাক্সেসে তখন আমাকে মানে বলবে যে আমি তাকে কি কি পারমিশন দিতে চাই। আমি শুধু তাকে দেখতে দিতে চাই, মানে ক্রিয়েট করার পারমিশন এখন দিব না। আমি ধরেন একটা টেস্ট করি আমরা যে সে শুধু লিস্ট গুলো দেখতে পাবে কিন্তু কোনো কিছু ক্রিয়েট করতে পারবে না। তাহলে আমি এখন জাহিদ ইউজারে যদি আসি ফর এক্সাম্পল, তাহলে জাহিদে যদি এসে দেখি কাস্টমার ইনভয়েসেস, তাহলে ইনভয়েস মেনুটা এখন সে অ্যাক্সেস পাচ্ছে। দেখেন আমি সবগুলা রেকর্ড দেখতে পাচ্ছি, কিন্তু কোনো ক্রিয়েট বাটন কি এখন পাচ্ছি? মানে আমি কিন্তু কোনো ক্রিয়েট বাটন পাচ্ছি না। ক্লিয়ার আপনারা এতটুকু? তার মানে আমি হ্যাঁ, দেখতে পারবে, আর কিছু করতে পারবে না এই। রাইট রাইট, আমরা একেবারে একটা কাস্টম গ্রুপ বানাচ্ছি, মানে কাস্টম রোল। গ্রুপ আর রোল শব্দটা একই, টেবিল বা মডেল এই শব্দগুলো উর্দুতে একই বলে। হ্যাঁ, তো আমি শব্দগুলো একটু আপনাকে মনে করে দিচ্ছি। তো আমাদের যে পারপাসটা ছিল যে আমি একটা ইউজার ক্রিয়েট করার পর তাকে একটা কাস্টম গ্রুপে নিয়ে যাব। কেন? এক্সিস্টিং ওডুর যে পারপাস, এইটা যদি আমি লোকাল ক্লায়েন্টকে সার্ভ করতে চাই, লোকাল ক্লায়েন্ট অনেক সময় এই ধরনের এইভাবে কাজ করতে পারবে না। তো আপনাকে তখন কি করতে হবে, বা আপনি যে কোম্পানিতে ওডু দিবেন, ইমপ্লিমেন্ট করবেন, যে আপনি অ্যাজ এ ইআরপি এক্সিকিউটিভ হিসেবে আপনার এই কাজগুলো একটু জানা থাকতে হবে। হ্যাঁ, সো আমি আমাদের যেহেতু ওইটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তো আমি এখন ইনভয়েস মেনু ঠিকই অ্যাক্সেস পাচ্ছি, কিন্তু ডাটাগুলো দেখতে পাচ্ছি, বাট ক্রিয়েট বাটন পাচ্ছি না। এখন আমি যদি এগুলোর ভিতরে ঢুকতে চাই, দেখো ভিতরে যাওয়ার সময় কি বলতেছে? ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্সেস জার্নাল আইটেম। তো প্রত্যেক এটা কেন পাচ্ছে না? অ্যাকাউন্ট ডট মুভ ডট লাইন এই মডেলটা সে অ্যাক্সেস পাচ্ছে না। এটা কিন্তু মডেলের নাম, এই যে যখনই বলে যে ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্সেস, এই মডেল জার্নাল আইটেম হচ্ছে মডেলের নাম। আর এই সরি, এটা হচ্ছে টেবিলের নামটা, মানে টেবিলের যে একটা আহ, মানে আপনার ডেফিনেশন থাকে না, ডেফিনেশন নেম, ওইটা হচ্ছে এখানে দেওয়া থাকে। কিন্তু টেবিলের এক্সাক্ট টেকনিক্যাল নেমটা আপনাকে কপি করতে হবে, এটা হচ্ছে টেকনিক্যাল নেম। হ্যাঁ, তো টেকনিক্যাল নেমটা যদি কপি করি, ফর এক্সাম্পল বিলসে আসি, এই আমি যদি এর ভিতরে যাই, ফর এক্সাম্পল ইনভয়েসের বা ভেন্ডর বিলস এর ভিতরে আসি, এই যে এর ভিতরে দেখবেন যে আরেকটা ইনভয়েস লাইন নামে থাকে যেটাতে আমরা পরিচিত।
একটা সেল অর্ডার ক্রিয়েট করার সময়, আমরা যখন প্রোডাক্ট ক্রিয়েট করি বা ইনভয়েস বানানোর সময় যখন মানে প্রোডাক্ট গুলো অ্যাসাইন করি, এই ভিতরে যে ডাটাগুলো দেখাচ্ছে এটা কিন্তু আরেকটা সেপারেট টেবিল। এটা কিন্তু একই টেবিল না, এটা এই টেবিলের সাথে লিঙ্ক করা। মানে ধরেন আমি দুইটা টেবিল বানাইছি, একটা টেবিল বানাইছি ইনভয়েস, কিন্তু ইনভয়েসের ভেতরে যে প্রোডাক্ট গুলো মানে আমি ক্রিয়েট করতেছি সেটা কিন্তু একটা ডিফারেন্ট টেবিল। তো এখানে এই যে লাইনগুলো দেখতেছি, যখনই আপনি অ্যাড এ লাইন, একটা অ্যাড এ লাইন আমি দেখতে পাই না, মনে করেন ফর এক্সাম্পল আমি একটা ড্রাফটে যাই, এই যে ড্রাফটে, এই যে অ্যাড এ লাইন যখন দেখতে পাই, এটা কিন্তু একটা ডিফারেন্ট টেবিল। মানে আপনি যখনই ওটুতে দেখবেন যে এইরকম লাইন্স থাকে, লাইন কিন্তু আরেকটা ডিফারেন্ট টেবিল। আর উপরে যে রেকর্ড গুলো সেভ করতেছি, এটা কিন্তু একটা ডিফারেন্ট টেবিল। এই টেবিলটার নাম কি অ্যাকাউন্ট ডট মুভ, এই যে দেখেন। কিন্তু এর ভেতরের টেবিলটার নাম কিন্তু আমি জানি না। এই কারণে মানে আপনার আপনার পক্ষে আহ, যদি টেকনিক্যাল নলেজ হাই না থাকে, আপনার পক্ষে বের করা সম্ভব না। এই কারণে আমি কিভাবে বলতেছি, এইখানে দেখেন অ্যাকাউন্ট ডট মুভ ডট লাইন, এইভাবে আপনি টেবিলের নামগুলো পেয়ে যাবেন। যে তুমি এই টেবিলে অ্যাক্সেস দাও, তাহলে তুমি ডাটার ভেতরে যাইতে পারবা। তো আমি ফর এক্সাম্পল আমি এখন এই টেবিলটা অ্যাক্সেস দিব, এটাকে আমরা কি বলি, ইনভয়েস অথবা বিল। এই নামটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি ধরি লাইন্স ধরি বা প্রোডাক্টস, ইনভয়েস বিলের ভিতরে যে প্রোডাক্ট গুলো আছে সেটার অ্যাক্সেস দিতে হবে। তো এই টেবিলটার নাম কি অ্যাকাউন্ট ডট মুভ ডট লাইন, ইন্টার দিলাম। এটা আমি রিড অ্যাক্সেস দিতে যাচ্ছি, রিড অ্যাক্সেস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি আবার রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমি দেখি যে সে ইনভয়েসে ঢুকতে পারবে কি পারবে না। আমি যদি ভেতরে, এখন ভেতরে তাহলে ঢুকতে পারতেছি, ক্লিয়ার। তার মানে আমি দেখেন এখনো ভেতরে কিছু কিছু ডাটার কারণে যাইতে পারতেছি না। কেন যাইতে পারতেছি না আরো বলি, এখানে আরো দুইটা মডেল অ্যাক্সেস দিতে হবে, সেল ডট অর্ডার লাইন। মানে এটা যতবার এররটা আসবে আপনি এই মডেলগুলোকে কি করবেন, অ্যাক্সেস দিয়ে দিবেন। সেল ডট অর্ডার লাইন, সেলস অর্ডার লাইন্স। মানে একটা ইনভয়েস তৈরি করতে গেলে শুরুতে একটা ইনভয়েস টেবিল লাগতেছে, ইনভয়েসের একটা প্রোডাক্ট টেবিল লাগতেছে, সেলস অর্ডারের একটা টেবিল লাগতেছে, সেলস অর্ডার লাইন্স, হ্যাঁ, যেটা যেখানে প্রোডাক্ট গুলো সেট করা থাকে। এই টেবিলটা আমার অ্যাক্সেস দিতে হবে। আরেকটা টেবিলের অ্যাক্সেস দিতে হবে সেল ডট অর্ডার, সেল অর্ডার। যদি আমি যাই সেল ডট অর্ডার, মানে এটা আপনি নিজে থেকে লিখার দরকার নেই, আপনার যখন সে ইরর আসবে তখনই আপনি ওইটা কপি করে এখানে অ্যাক্সেসটা দিয়ে দিবেন। তো আমি যদি এখন রিলোড দেই, রিলোড দিয়ে ফর এক্সাম্পল এখানে ক্লিক করি, এখন ক্লিক করলে আমি ডাটার ভিতরে ঢুকতে পারতেছি। জি, সবাই ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার স্যার। মানে গ্রুপ হচ্ছে স্যার, আমরা কোনো একটা বিজনেস পারপাস, ওটা তো স্যার সবগুলোই আছে, যেরকম ম্যানুফ্যাকচারিং আছে, অ্যাকাউন্টিং আছে, সেল, পারচেজ সব। হুম আমরা হুম যখন কোনো ক্লায়েন্টকে যখন স্যার দিব, যে সে শুধু সেল অপারেশন গুলা সে দেখতে পাবে, তার অ্যাপস দেখার দরকার নেই, কিছু দেখার দরকার নেই, তাহলে হচ্ছে আমরা একটা গ্রুপস বানাবো, ওই গ্রুপসে তাকে জাস্ট অ্যাড করে দিব। হুম হুম এটাই হচ্ছে আমার মনে হয় গ্রুপস এর ইয়ে। রাইট রাইট। এবং এখানে কিভাবে তৈরি, এবার এখানে আমি আপনাদের খুব টেকনিক্যাল নলেজে যাইতে বলতেছি না, আপনাদের খুব ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে টেবিলের নামটা কপি করবেন আর এবং এখানে দিবেন। তার মানে আমাকে অ্যাকাউন্টিং ইনভয়েস অ্যাক্সেস দেওয়ার জন্য কয়টা টেবিলে অ্যাক্সেস দিতে হলো, তিনটা। একটা হচ্ছে অ্যাকাউন্ট ডট মুভ, অ্যাকাউন্ট ডট মুভ ডট লাইন, সেল ডট অর্ডার ডট লাইন। তো একইভাবে যদি পার্সেজ মানে ভেন্ডরের বিলটা কিসের সাথে ইনগেজ, লিঙ্কড, পার্সেজ অর্ডারের সাথে। তো আমি যদি কোনো একটা পার্সেজের বিলে যাই, দেখেন এখানেও ইরর পাবো কেন, আমি আমি হচ্ছে পার্সেজ ডট অর্ডার ডট লাইন, এই অ্যাক্সেস গুলোতে সরাসরি অ্যাক্সেস পাচ্ছে না। তো আমি দেখেন যখনই ইরর গুলো পাবো, মানে ফর এক্সাম্পল আমি একটা এখানে কোনটা যে ডাটাতে অ্যাক্সেস করতে পারবো না সেটা দেখি, এই 3 নম্বরটা পেইড। তাহলে পেইড গুলো আমি অ্যাক্সেস করতে পারতেছি না। দেখেন এখানে মডেলের নাম দেখাচ্ছে, আপনি মানে এই নামটা এখান থেকেও কপি করতে পারেন। মানে আপনার এখানে খুব বেশি জানার দরকার নেই, জাস্ট কপি পেস্ট, এই নামটা দিলাম আর পরের নামটা হচ্ছে আমি জাস্ট মডেলে গিয়ে দিব। সো এতটুকু বুঝলে হচ্ছে, মানে খুব বেশি ডেপথে গেলে আবার হারায় ফেলবেন। সো এই নামটা নামের জায়গায় দিলাম, মডেলটা মডেলের জায়গায় দিয়ে রিড অ্যাক্সেস দিলাম, সেভ করে দিবেন। এখন রিলোড দিয়ে যদি আপনি দেখেন যে সে অ্যাক্সেস পেয়ে গেছে। মানে যদি আপনার খুব মানে আহ, মাথায় এটা মানে টেবিল এবং ডাটাবেজের ব্যাপারগুলো মাথায় না ঢোকে, আমি জাস্ট কপি পেস্ট টুকু অন্তত আপনাদের মুখস্থ রাখবেন, হ্যাঁ, যে এইভাবে একটা অ্যাক্সেস দিতে হয়। তাহলে কি হবে, আপনি ধীরে ধীরে যখন বোঝা শুরু করবেন তখন দেখবেন যে আপনি অনেক কিছু বুঝে যাচ্ছেন যে কিভাবে মডেলের নামটা কিভাবে দিতে হয়। তাহলে আমি যদি এখন পেজ গুলোও অ্যাক্সেস করি, দেখেন আমি অ্যাক্সেস পাচ্ছি। সে মানে এইচআর এক্সপেন্স, আচ্ছা এটা হচ্ছে এক্সপেন্স থেকে ক্রিয়েট হয়েছে। মানে আমি এখানে বলি অনেকগুলো ডাটা আছে এক্সপেন্স থেকে ক্রিয়েট হয়েছে, সেইটার অ্যাক্সেস আমাদের দরকার নেই। আমি এখন নতুন করে ফর এক্সাম্পল আমি এটা ফ্রেশ ডাটাবেস এক্সপেন্স, আমি ধরেই নিই যে এখানে কোনো এক্সপেন্স ডাটা নাই।
আচ্ছা, তাহলে আমি এখন ইনভয়েসে আছি, ইনভয়েসের ড্রাফট এখানে আমি দেখতে পাচ্ছি। তাই এখন আমি কি কোনো কিছু এখানে আপডেট করতে পারতেছি? দেখেন, আমি এখানে ঢুকতে পারলাম, বাট কোনো কিছু কিন্তু এডিট করতেও পারতেছি না, ক্রিয়েটও করতে পারতেছি না। এইটুকু ক্লিয়ার আপনার যে কেন ক্রিয়েট করতে পারতেছেন? দেখেন, আমি কোনো কিছু কিন্তু এখানে আপডেট করতে পারতেছি না। এটা কেন পারতেছি না? কারণ আমি সবগুলাতে রিড অ্যাক্সেস দিয়ে রাখছি। দেখেন, আমি যতক্ষণ না তাকে রাইট অ্যাক্সেস দিব ততক্ষণ পর্যন্ত তো সে আপডেট করতে পারবে না। তার মানে আমি যখন রাইট অ্যাক্সেস দিব, রাইট অ্যাক্সেস দিয়ে যদি আসি, এখন দেখেন এর ভিতরের রেকর্ডগুলো আমি আপডেট করতে পারবো। রাইট মানে হচ্ছে মডিফাই করা। দেখেন, আমি এখন মানে প্রত্যেকটা মেনু, প্রত্যেকটা ডেটা আপডেট করতে পারছি। ইনভয়েস ডেট আমি 14 তারিখ দিলাম, হ্যাঁ, প্রত্যেকটা রেকর্ড তখন আমি আপডেট করতে পারবো। তার মানে রাইট মানে হচ্ছে মডিফাই করা। মানে আমরা অনেকে এটাকে মডিফাই বলি অথবা রাইট বলি। তো যতক্ষণ না রাইট অ্যাক্সেস দিব ততক্ষণ সে এটা ইয়ে করতে পারতেছে না। তো এখন রাইট এটা ঠিক আছে, বাট ইনভয়েস দেখেন আমি ক্রিয়েট অপশন পাচ্ছি না। ক্রিয়েট কেন পাচ্ছি না? এখানে ক্রিয়েট অ্যাক্সেস আমি তাকে দিইনি। আমি যদি ক্রিয়েট সবগুলোতে দিয়ে রাখি, তার মানে আমার এই ইউজার দেখবেন যে ক্রিয়েট অ্যাক্সেসটাও পেয়ে গেছে। এই যে আমি যদি এখন রিলোড দেই, দ্যাট মিনস ক্রিয়েট অ্যাক্সেসটা পাওয়ার কথা তার। দেখেন, ক্রিয়েট অ্যাক্সেসটা পেয়ে গেছে। নিউ বাটন বলতে ক্রিয়েট অ্যাক্সেস। তার মানে আমি এখন যদি একটা কাস্টমার নতুন করে আমি একটা প্রোডাক্ট লাইন অ্যাড করি, ফর এক্সাম্পল যে করুন পাঞ্জাবি 2টা, তো দ্যাট মিনস হচ্ছে ক্রিয়েট রাইট, আমি অ্যাক্সেস দেওয়ার পরে আমি নতুন করে ক্রিয়েট বাটনটা এখন দেখতে পাচ্ছি। একইভাবে আপনি যদি কোন একটা রেকর্ড, এখন ড্রাফট রেকর্ড গুলো ডিলিট করতে চান, আপনি কিন্তু পারবেন না। দেখেন, ডিলিট বাটনটা আপনি দেখতে পাচ্ছেন না। কারণ হচ্ছে এখানে ডিলিট বাটন অ্যাক্সেস দিইনি। তো যখন আমি এখানে ডিলিট বাটন অ্যাক্সেস দিব, তখন দেখবেন এখানে আপনি ডিলিট করতে পারবেন। এই যে আমি ডিলিট বাটনের অ্যাক্সেসটা পেয়ে গেছি। আমি যদি এখন রেকর্ডটা ডিলিট করতে চাই, ডিলিট করতে পারবো। তো তার মানে আমি আপনাকে কি দেখালাম? যে জাহিদ কিন্তু একই ইউজার, কিন্তু আমি আপনাকে দেখালাম যে জাহিদকে কখন ক্রিয়েট অ্যাক্সেস বন্ধ করতে হবে, কখন রাইট অ্যাক্সেস বন্ধ করতে হবে, কখন তার জন্য ডিলিট অ্যাক্সেস বন্ধ করতে হবে। এইটুকু পারা যাবে না? এখন আপনারা নিজে পারবেন না এই রেকর্ডটা পরে দেখে? জি ভাই, এটা একবার দেখলেই পারা যাইব, একবার দেখলেই। এক্স্যাক্টলি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমাদের পারপাস ছিল যে বেসিক্যালি একটা ইউজারকে অ্যাক্সেস রাইটের ফুল অপারেশনটা কিভাবে কন্ট্রোল করতে হয়। প্রত্যেকটা পেজে গিয়ে আমি তাকে ক্রিয়েট করতে দিতে চাই কি চাই না, মডিফাই করতে দিব কি দিব না, ডিলিট করতে দিব কি দিব না, এবং রিড রিড আগে তো রিড করতে তো দিতেই হবে। এখন আপনারা এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমি মনে করেন ক্রিয়েট অ্যাক্সেস দিলাম, এখন রিড অ্যাক্সেস দিইনি, তাহলে কি কাজ করবে জিনিসটা? কেউ একজন বলবেন? মানে আমি তাকে ক্রিয়েট অ্যাক্সেস দিছি বাট রিড অ্যাক্সেস দেইনি, এটা কি কাজ করবে? মানে জিনিসটা অ্যাকসেপ্ট করবে? না স্যার, এটা কাজ না, করবে না। আগে তো আমাকে হচ্ছে ওই যে রিড, এটা তো সিকোয়েন্সিয়ালি মনে হয়। হ্যাঁ, আগে হ্যাঁ, রিড রাইট। পাইতে হবে, তাহলে আমি ডিলিট তাকে করতে পারবো, অথবা হচ্ছে তাকে রাইট করতে হবে, তাকে ক্রিয়েট পাইতে হবে। হুম। আমি যদি তাকে পড়তেই না দেই, তাহলে মানে এখানে ক্রিয়েট করার আসলে ব্যাপার মানে মানে সরি, আমি তাকে ক্রিয়েট বাটন দিছি বাট রিড করতে দিচ্ছি না, তাহলে তো সে কোনো ডেটাই দেখতে পাবে না, তাই না? ব্যাপারটা তো ক্লিয়ার না? ওকে। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। মানে যে তাকে রিড করার পারমিশন আগে দিতে হবে, তারপরে না ক্রিয়েট বা রাইট অ্যাক্সেসটা আসে। সো এটা সিকোয়েন্সিয়াল, হ্যাঁ। মানে আমি তাকে রিড করতে দেই নাই, তার ডিলেটের অপশনটা তো দেওয়ার প্রশ্নই ওঠে না, তাই না? সো এটা ইটস এ সিকোয়েন্সিয়াল অপারেশন। আচ্ছা, তাহলে অ্যাক্সেস রাইট আমাদের ক্লিয়ার যে কোনো একটা পেজে যখন আমি ডাটাটা দেখি, ওটাকে একটা মডেলের, ওই পুরো ডাটাটা একটা টেবিলে থাকে। ওই টেবিলের নামটা আমরা এখানে মডেলে দিয়ে রাখি। এই মডেল দেওয়ার পরে আমি তাকে বলে দেই যে সে কি কি লেভেলের অ্যাক্সেস পাবে, মানে কোন কোন অ্যাক্সেস মানে সে দেখতে পাবে কিনা, এই অ্যাক্সেস গুলো এখানে বলে দিই। তাহলে এই জিনিসটুকু হচ্ছে অ্যাক্সেস রাইটে করতে হয়। তাহলে আমরা কি করলাম? প্রথমে একটা গ্রুপ বানাইলাম, অ্যাকাউন্টিং কাস্টমাইজ গ্রুপ। আরেকবার দেখাই, আমরা প্রথমে একটা অ্যাকাউন্টিং এর কাস্টমাইজ গ্রুপ একটা নিজেই বানাইলাম। নিজে বানানোর পরে ওখানে একটা ইউজারকে অ্যাসাইন করলাম, জাহিদ এক ইউজারকে। তারপরে তাকে মেনু অ্যাক্সেস দিলাম যে ভাই তুমি অ্যাকাউন্টিং কাস্টমার ইনভয়েস, এবং ভেন্ডর অ্যাক্সেসটা ডিফল্ট কেন পেয়ে গেছে? কারণ ভেন্ডর এবং ইনভয়েস আসলে একই মডেলের ভেতরেই ডাটা স্টোর হয়, শুধু ফিল্টারিং করে দেখায়। মানে যেটা পার্সেস সেটা বিলসে দেখায়, যেটা সেলস অর্ডারের ডাটা সেটা ইনভয়েসে দেখায়, এতটুকু ডিফারেন্স। দেন আমরা কি করলাম? অ্যাক্সেস রাইট আপনাদের দেখালাম যে সে ক্রিয়েট, রাইট, ডিলেট আর রিড, এই চারটা কিভাবে করতে হয়, ম্যানেজ করতে হয়, এটুকু দেখালাম। এখন আসি আমরা ফাইনালি রেকর্ড রুলস এ। রেকর্ড রুলস কিভাবে মেনটেন করতে হয় এটা আমরা চলেন একটু দেখি, হ্যাঁ, এটা কিভাবে করতে হয়।
তো রেকর্ড রুলের আগে আমি কিছু এক্সাম্পল আপনাকে বলি। তো মনে করেন এখানে 4টা ডেটা আছে। কয়টা ডেটা, মানে সরি, 1 2 3 4 5 6, 6টা ডেটা আছে। এখন 6টা ডেটা আপনার কাছে মনে হচ্ছে যে জাহিদকে আপনি শুধুমাত্র ড্রাফট রেকর্ড গুলা দেখাবেন। কোন রেকর্ড গুলা দেখাবো? অনলি ড্রাফট রেকর্ড দেখাবো। যে জাহিদের জাহিদ যখন রেকর্ড গুলা ক্রিয়েট করবে, যখন সে ডাটা গুলা পোস্ট করবে, মানে যখন কনফার্ম বা পোস্ট করি না আমরা, এই যে দেখেন এখানে ড্রাফট করবে, পোস্ট বাটনে যখনই ক্লিক করবে তখনই ওই রেকর্ড গুলা দেখার তার দরকার নেই। তো এই ড্রাফট রেকর্ড গুলা বাদ দিয়ে বাকিগুলো আমি চাচ্ছি কি, ড্রাফট হচ্ছে 2টা এখানে, আর 4টা হচ্ছে ড্রাফট বাদ দিয়ে। তো বাকি 4টা আমি দেখাইতে যাচ্ছি না। তো চলেন এটা কিভাবে করা যায়। এই ডাটার উপরে যে কন্ট্রোল আমি করতে যাচ্ছি, এইটাকে বলা হয় রেকর্ড রুল। মানে রেকর্ডের উপরে রুল মানে হচ্ছে কন্ডিশন। রেকর্ডের উপরে আমি কন্ডিশন খাটাবো যে আমি তাকে স্পেসিফিক এই ডাটাগুলো দেখাইতে চাই, কিন্তু বাকিগুলো আমি দেখাতে চাচ্ছি না। তো সেইটা কিভাবে করতে হয়, এখানে একটা মানে আপনার কিছু 2টা ফর্মুলা কপি করে দিছি। দেখবেন যে রেকর্ড রুলস, এখানে 2টা ফর্মুলা আছে। এখন ফর্মুলাটা কিভাবে লিখতে হয় আপনাকে পুরোপুরি লেখার দরকার নেই, আমি জাস্ট কপি করবেন, আমি দেখাই কিভাবে করতে হয়। এখানে অ্যাড এ লাইনে গিয়ে আহ, দেখবেন যে পুরা ওডুতে 216টা রেকর্ড রুল অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা কি করবো, একটা নতুন রেকর্ড রুল বানাবো। সো আমি নিউ বাটনে ক্লিক করি। নিউ বাটনে ক্লিক করে আমি চাচ্ছি যে মানে আমার জাহিদ নামে যে ইউজারটা আছে তাকে শুধু শো অনলি ড্রাফট, এটা হচ্ছে নেম, মানে আপনি যেভাবে আপনার বুঝতে মনে রাখতে সুবিধা হয় সেগুলো আপনি এখানে লিখে রাখবেন। ড্রাফট অনলি, শো অনলি ড্রাফট ইনভয়েস, মানে আমার যে ড্রাফট ইনভয়েস গুলো আছে সেগুলো শুধু দেখাবো। তা এটা কোন মডেলে অ্যাপ্লাই করব? আবার বলি, কোন মডেলে অ্যাপ্লাই করব কেউ বলতে পারবে? এটা এখানে কি লিখতে হবে মডেলে? যে কায়ুম ভাই দাদা, এখানে কি লিখবো, কোন মডেলের উপরে আমি এটা অ্যাপ্লাই করব? অ্যাকাউন্ট ডট মুভ। এক্স্যাক্টলি, অ্যাকাউন্ট ডট মুভ। কেন আমি এটা কোথা থেকে পাইছি আর আরেকবার দেখাই, অ্যাকাউন্ট ডট মুভ লিখবো। আমি আরেকবার যদি দেখাইতে চাই, তাহলে পেজের নাম, ওই পেজটাতে গিয়ে আমি ওই মডেলের নামটা কপি করব। যদি কেউ ভুলে যান, আরেকবার দেখাচ্ছি। অ্যাকাউন্টিং মেনুটা কোথায়? উপরের দিকে। তো আমি চাচ্ছি যে ভেন্ডর বিলস, একই আসলে ভেন্ডর বিল আর ইয়া, এখানে মডেলটা কোথায় দেখা যায়, এখানে আসলে দেখা যাবে। আচ্ছা, আমরা কাস্টমার মেনুটা এখানে কেন অ্যাক্সেস পাচ্ছি না, এটা সলভ করে রাখি। তাহলে আপনাদেরও জানা হলো। এটা কিভাবে দেখবো? সেটিংসে গিয়ে কাস্টমার্স, কাস্টমার্স মেনুটা এখানে অ্যাক্সেস পাচ্ছে না somehow। আচ্ছা, এইটা একটু পরে দেখতেছি। তাহলে আমার মডেলটা আগে দেখি, অ্যাকাউন্ট ডট মুভ। তাহলে অ্যাকাউন্ট ডট মুভে আমি যদি ইন্টার দেই, তাহলে মানে এই পেজটার নাম হচ্ছে অ্যাকাউন্ট ডট মুভ। তাহলে আমি এখন যে পেজটাতে দেখতেছি কাস্টমার ইনভয়েস, এই পেজের টেবিলটার নাম হচ্ছে অ্যাকাউন্ট ডট মুভ। তাহলে অ্যাকাউন্ট ডট মুভে আমি বলতেছি যে জাহিদ নামে যে ইউজারটা আছে আমি তার জন্য একটা রেকর্ড রুল বানাবো। কি বলবো? শো অনলি ড্রাফট ইনভয়েস, তাকে শুধু ড্রাফট ইনভয়েস গুলো দেখাবো। তো এই যে এখানে একটা রুল ডেফিনেশন নামে একটা দেখবেন একটা অপশন আছে, এই রুল ডেফিনেশনে আমি কি করব, এই সূত্রটা কপি করব, এই ফর্মুলাটা কপি করব। ফর্মুলাটা খুব সহজ, কঠিন লাগবে না আপনাদের। এখানে দেখেন যেভাবে লেখা আছে এইভাবে লেখা থাকবে। আপনারা জাস্ট 2টা কনসেপ্ট বোঝেন। এখানে একটাতে লেখা আছে ফিল্ড নেম, আর একটা অপশন লেখা আছে স্ট্রিং। তো এই 2টা যদি আপনারা লেখা শিখতে পারেন, তাহলে রেকর্ড রুল তৈরি করা কোনো ইস্যু না। এখন যদি আপনার কঠিন মনে হয় তাহলে রেকর্ড রুল শিখতে পারবেন না, মানে অনেস্টলি। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে এই 2টা লিখতে পারবেন না আপনি, মানে প্র্যাকটিস করে পারতেছেন না, তার মানে এটা তো ম্যানেজ করতে পারবেন না। তো এখন আমি আগে দেখাই যে এটা কিভাবে ইজিলি লিখতে হয়। ফিল্ড নেমটা কোথায় পাবো? ফর এক্সাম্পল আমি যদি বিলসে আসি বা কাস্টমার ইনভয়েসে আসি, সমস্যা নাই। আচ্ছা, এই নেমটা বারবারই অ্যাক্সেস পাচ্ছি না, কাস্টমার ইনভয়েস। তো আসি। ও আচ্ছা আচ্ছা, এইখান থেকে গ্রুপটা ইয়া আমরা এই কাস্টমার মেনুটা অ্যাকাউন্টিং কাস্টমাইজ গ্রুপ, বাট অন্যান্য কেউ পাচ্ছে না এখানে। এখানে আসলে ইন্টারনাল ইউজারও আসলে অ্যাক্সেস পাবে। অ্যাকাউন্টিং ইনভয়েসে যারা আছে তারা অ্যাক্সেস পাবে, অ্যাকাউন্টিং ইনভয়েস।
এখানে সবগুলো উঠাই দেওয়ার কারণে কাস্টমার মেনুটা আমি পাচ্ছি না। এটা কিন্তু অ্যাকাউন্টিং এ যারা ইনভয়েস গ্রুপ আছে তারা অ্যাক্সেস পাবে। সো এটা নিয়ে এইটা হচ্ছে আমি উঠাই দিছি ভুল করে, হ্যাঁ। তো এই কনসেপ্টটা তারপরে বলি। দেখবেন যে ইউজার্সে ওটু ডিফল্ট কিছু গ্রুপ আছে, আমি তো অলরেডি বলে দিছি আপনাদের। তো আমি যদি ইউজার মেনুতে আসি, দেখবেন যে এখানে ডিফল্ট কিছু মেনু আছে। এই মেনুগুলোর আমি অ্যাক্সেস তো আর বাদ দিতে পারবো না, কারণ অন্যান্য ওটু ডিফল্ট গ্রুপটা হয়তো বা ব্যবহার করা লাগতে পারে। সেই ক্ষেত্রে এগুলোকে বাদ দেওয়ার দরকার নেই। আমি শুধু অ্যাড এ লাইন করে আমার গ্রুপটাকে তাকে এই অ্যাক্সেসটা দিব। তো সেই ক্ষেত্রে সমস্যা হবে না। আর এখানে কিন্তু হায়ারার্কিক্যাল মোড, মানে আমার কাস্টমার যখন অডিটর পাবে বা ইনভয়েসিংটা, যে ইনভয়েসিং নামে যে গ্রুপটা আছে, এটা যখন আমি জাহিদ ইউজারকে, মানে সরি, এই ইনভয়েস গ্রুপকে দিচ্ছি, অ্যাকাউন্টেন্ট আর অ্যাডভাইজার কিন্তু ডিফল্ট পাবে। এটা কিন্তু হায়ারার্কি, মানে এই গ্রুপকে যখন আপনি অ্যাক্সেস দিবেন অ্যাকাউন্টেন্ট ডিফল্ট পাবে। দ্যাট মিনস সেলসের ইউজারকে যখন কোনো আমি মেনু অ্যাক্সেস দেই, অ্যাডমিনিস্ট্রেটর ডিফল্ট পেয়ে যায়। মানে এটা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল। মানে আমার মানে লোয়েস্ট গ্রুপকে যদি আমি অ্যাক্সেস দেই, টপ লেয়ারের গ্রুপ সবাই ওটা ডিফল্ট অ্যাক্সেস পেয়ে যায়। এটা হচ্ছে ওটো ডিফল্ট গ্রুপের ব্যাপার স্যাপার। বাট আমরা তো সেটা শিখতেছি না, আমরা শিখতেছি একটা কিভাবে নতুন ইয়া বানাইতে হয়। তা আমি এই অপশনটা আরেকবার দেখাই, নতুন করে বানানো দেখাই, তাহলে আপনাদের আরেকবার মনে থাকবে। তাহলে আমরা ইউজার এটা শিখলাম, মেনু কিভাবে ম্যানেজ করতে এটা শিখলাম, অ্যাক্সেসরেট কিভাবে ম্যানেজ করতে এটা শিখছি। এখন রেকর্ড রুলটা আমরা কিভাবে ক্রিয়েট করতে আরেকবার নতুন করে দেখাচ্ছি। এখানে নিউ বাটনে ক্লিক করব। তাহলে শো অনলি ড্রাফট ইনভয়েস, আমরা কোন পেজের অ্যাক্সেস তাকে ম্যানেজ করব, অ্যাকাউন্ট ডট মুভ। তাহলে অ্যাকাউন্ট ডট মুভ যদি ইন্টার দেই, তাহলে আমরা এখানে একটা সূত্র লিখবো, এই সূত্রটা এখান থেকে কপি করবো। এই সূত্রটা মডিফাই করব, কিভাবে মডিফাই করব আমি এখন সেটা দেখাই। ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং এ আসি। অ্যাকাউন্টিং এ আসলে আমরা কাস্টমার্স ইনভয়েসে আসি, হ্যাঁ। এখন রিলোড দিলে কাস্টমার পাবে। তো কাস্টমার, ও আচ্ছা, একই একই সমস্যা হয়ে গেছে ইয়ার ক্ষেত্রেও। ওই যে ইনভয়েস মেনুটাতে আমরা আপডেট করে ফেলছি, সো ওটাও একটু অ্যাক্সেস দিয়ে আসি। ইনভয়েস, আচ্ছা, এখানে আমরা ওই গ্রুপটা বাদ দিয়ে দিছি, ইনভয়েস। ওটা ডিফল্ট ইউজারটা বাদ দিলে আমি নিজেই দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে, আচ্ছা আবার আসি। তাহলে অ্যাকাউন্টিং এর আমরা কাস্টমার ইনভয়েস মেনুটা এখন পাওয়ার কথা, ইনভয়েসেস। তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখতে হবে, একটা হচ্ছে ফিল্ড নেম, একটা হচ্ছে স্ট্রিং। এখন আমি বলতেছি যে জাহিদ যে রেকর্ড গুলো দেখতে পাচ্ছে, এখানে শুধু ড্রাফট বাদ দিয়ে বাকিগুলো দেখতে পাবে না। এটা করার জন্য কি করতে হবে, এখানে দেখবেন যে অনেকগুলো ফিল্ডের নাম আছে, স্ট্যাটাস, অ্যামাউন্ট, টোটাল। তা আমরা ফিল্ডের নামগুলো আমরা একটু আগে দেখাইলাম যে কিভাবে ফিল্ডের নামগুলো দেখতে হয়। এখানে দেখবেন যে স্টেট নামে একটা ফিল্ড থাকে, স্টেট। দেখবেন যে সবসময় স্টেট নামে একটা ফিল্ড থাকে, মানে যতগুলো ফিল্ড আছে তার মধ্যে স্টেট ফিল্ডটা মোটামুটি সব মডেলেই থাকে। আমি যদি কোনো একটা রেকর্ডের ভিতরে যাই, এই যে দেখেন ড্রাফট, ড্রাফট এবং পোস্টেড। তো ড্রাফটের রেকর্ডগুলোর নাম কি, আমি যদি উপরে মানে হোভার করে ধরে থাকি, দেখবেন যে তিনটা ফিল্ডের নাম। ফিল্ডের নামটা দেখাচ্ছে স্টেট, আর সিলেকশনে কি কি দেখাচ্ছে, ড্রাফট, পোস্টেড, ক্যান্সেল। তার মানে এই পুরা যে টেবিলের ভেতর যে রেকর্ড গুলো আছে, এটা তিনটা, মানে সিলেকশন তিনটা স্টেটে থাকতে পারে। একটা হচ্ছে ড্রাফট হিসেবে, পোস্টেড হিসেবে, ক্যান্সেল হিসেবে। মানে আমরা আবার চাইলে ক্যান্সেলও করতে পারি। তো ক্যান্সেল যখন করবো তখন এখানে ক্যান্সেল হিসেবে দেখাবে। ফর এক্সাম্পল আমি এটা ক্যান্সেল করে দেখাই, ফর এক্সাম্পল আমি এটা ক্যান্সেল করে দেখাই, তাহলে আপনি ক্লিয়ার হবেন। তাহলে আমি যখন ক্যান্সেল করতেছি, দেখেন এখানে ক্যান্সেল একটা স্টেট থাকে। তার মানে পুরা ইনভয়েসের যে রেকর্ডটা আছে আমার তিনটা লেভেলে থাকতে পারে, ড্রাফট, পোস্টেড, ক্যান্সেল। তো এখন আমি চাচ্ছি যে শুধু ড্রাফট গুলো দেখাই, তাহলে আমার ফিল্ডের নাম কি, স্টেট। আর ভ্যালুটার নাম কি, এই ভ্যালুটার নাম হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুটা থাকে। দেখেন আমি হোভার যখন করলাম, ব্র্যাকেটের ভিতরে কয়টা ভ্যালু দেখাচ্ছে এখানে টোটাল, শামীম ভাই? ব্র্যাকেটের ভিতরে কয়টা ভ্যালু দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাই, ব্র্যাকেটের মধ্যে তিনটা সিলেকশন। এখানে হ্যাঁ, যে কয়টা দেখতে পাচ্ছেন সিলেকশন, এই ব্র্যাকেটের ভিতরে কয়টা ভ্যালু দেখতে পাচ্ছেন? তিনটা তিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ, কি কি? ড্রাফট, ড্রাফট, পোস্টেড, ক্যান্সেল। আর ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম স্টেট। ওই যে 2 নম্বরে দেখেন লেভেলের পরে ফিল্ড, ফিল্ডের নাম স্টেট। স্টেট, রাইট, তাই না? তো আমি এই ফিল্ডের নামটা এখানে লিখবো। দেখেন ফিল্ডের নামটা সিলেক্ট করে আমি এটাকে চেঞ্জ করবো, স্টেট। আর স্ট্রিং এ লিখবো যে আমি কোন স্টেটটা দেখতে যাচ্ছি, কি 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 স্টেট দেখতে যাচ্ছি, ড্রাফট না, দেখলাম।
জি তাহলে জি এখানে draft। এখানে লিখবো ড্রাফট, খুব সহজ কন্ডিশন, হ্যাঁ, ইজি কন্ডিশন। প্রথমটা হচ্ছে ফিল্ডের নাম, পরেরটা হচ্ছে ভ্যালু। তা কিন্তু আমি শুধু তাকে ড্রাফট গুলা দেখা যাচ্ছে, এবং মাঝেরটুকু আপনার একটু বুঝতে হবে টেকনিক্যাল ব্যাপার। এখানে চার ধরনের অনেক ধরনের এক্সপ্রেশন লেখা যায়। এখানে ইকুয়াল লেখা যায়, ইকুয়াল টু নট লেখা যায়। তো আমি ইকুয়াল মানে হচ্ছে স্টেট ইকুয়াল ড্রাফট, মানে যখনই যে স্টেটের মানে মানে যে স্টেটের ভ্যালুগুলো ড্রাফট হবে, শুধু সেগুলোই আমি জাহিদ ইউজারকে দেখা যাচ্ছি, মানে অ্যাকাউন্টিং কাস্টমাইজ গ্রুপকে দেখা যাচ্ছে। তা আমি মাঝে কি লিখবো? মাঝে ইকুয়াল লিখবো না? এখানে ইকুয়াল নট মানে হচ্ছে ড্রাফট বাদ দিয়ে বাকিগুলো দেখাবো, কিন্তু আমি এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ইকুয়াল গুলা। তাহলে মাঝের এক্সপ্রেশনটাকে কি লিখবো? আমি ইকুয়াল। বোঝা গেছে? তো আমি যদি এটা এখন সেভ করি, সেভ এন্ড ক্লোজ, আমি যদি এখন ব্যাক করে আসি, দেখেন আমি যদি এখন এটা রিলোড দেই, তাহলে শুধুমাত্র তাকে কি দেখাবে? ড্রাফট গুলো দেখাবে। ক্লিয়ার সবাই? এতটুকু? জি ভাই। হ্যাঁ সব। আচ্ছা, সবাই একটু আনমিউট করে রাখি, আমি একটু ক্লাসের শেষের দিকে আমি একটু আপনাদের কাছে ইমিডিয়েটলি বারবার একটু কিছু জিজ্ঞাসা করবো। মিউট করে রাখার দরকার জি নেই, স্যার। হ্যাঁ। হ্যাঁ, মানে মিউট করে ইয়েন না কাইন্ডলি। পারলে আপনারা এই ক্যামেরা অন করেন, হ্যাঁ। যাতে আপনাদের রেসপন্স পাই। আচ্ছা, আমি যতটুকু দেখালাম আবার দেখাই, এখানে কিছু কন্ডিশন দেখাবো। এখানে দেখেন শো অনলি ড্রাফট ইনভয়েস, এখানে একটা ডান দিকে ভিউ নামে একটা বাটন আছে। আমি যদি এখানে ক্লিক করি, আমি আবার আপডেট করব। তাহলে আমি ইকুয়াল টু নট কিভাবে লিখতে হয় একটু দেখাচ্ছি। ইকুয়াল নট এইভাবে লিখতে হয়, তার মানে স্টেট যদি ড্রাফট না হয় সেগুলো শুধু দেখাবে, মানে ড্রাফট বাদ দিয়ে আমি তাকে সবগুলো দেখাতে যাচ্ছি। তো তাইলে এখানে যদি এসে রিলোড দেই, তাহলে ড্রাফট বাদ দিয়ে সব দেখাবে। দেখেন ড্রাফট গুলো কিন্তু দেখাচ্ছে না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। তার মানে এই মাঝের এক্সপ্রেশনটুকু আপনার বুঝতে হবে, এখানে কি কি এক্সপ্রেশন থাকে। আপনাকে যদি বলি, আহ ওডু 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 হচ্ছে আহ ওডু হচ্ছে এটাকে কি বলে? এক্সপ্রেশন না? ওডুর আচ্ছা, কি কি এক্সপ্রেশন লেখা যায় এইটা এখানে সার্চ করলে আসবে। দেখবেন যে অনেকগুলো এক্সপ্রেশন আছে, অর অর আছে, ইকুয়াল আছে, সবগুলা আহ, এই যে, তারপর গ্রেটার দেন আছে, লেস দেন আছে। আমি জাস্ট দুই তিনটা এক্সাম্পল ক্লাসে দেখি, আপনার এই চার পাঁচটাই লাগবে, আর বেশি এর বাইরে লাগে না, হ্যাঁ। মানে তার মানে এইচটিএমএল এর যা আছে এগুলো সব এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ। এইচটিএমএল এ তো সেম সেম সূত্রগুলো আছে। হ্যাঁ কারণ ভাই কি বললেন, আরেকবার বলবেন? আমি বলছি আপনি এখন যা দেখাইছেন এইচটিএমএল এ আপনার ব্যাকএন্ডে যে কাজগুলো হয় এগুলোই এখানে দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এইভাবেই কন্ডিশন লিখতে হয়। তো আমরা এটা অন দ্য ফ্লাই করতেছি, হ্যাঁ, মানে অন দ্য ফ্লাই টেকনিক্যাল লেভেলের কাজ একটু শিখতেছি আমরা, যাতে মানে আপনাদের যতটুকু ক্লায়েন্ট ডেলিভারি পর্যন্ত যা শিখতে হবে সেটুকু দেখাচ্ছি। হুম আমরা তো হুম। আর পাইথন কোড লিখতে যাব না। না পাইথন না। কোড, হ্যাঁ, আমরা শুধুমাত্র বেসিক টুকু শিখে নিচ্ছি, যেন আমি একটা ক্লায়েন্টের ডেলিভারি পর্যন্ত আমার কোনো সমস্যা না হয়। পাইথন কোড তখনই লাগবে যখন আপনার কাস্টম ফিচার্স ডেভেলপ করবেন। কাস্টম ফিচার্স তো আমরা ডেভেলপ করবো না এখন। সো আমি এখানে যেটা দেখাইলাম, অ্যাকাউন্টিং কাস্টমাইজ গ্রুপে আমরা তাহলে রেকর্ড রুল একটা ক্রিয়েট করছি, তাই না? সো সেটা আমরা ভিউ করে দেখতেছি। আর আমি আবার এটা সেভ করি। তাহলে আবার এখানে আবার যদি একটু ভিতরে আসতে চাই, আহ, আচ্ছা, এটা ডিবাগ মোডটা যদি আমরা অন না করি, তাহলে ভিউ বাটনটা দেখতে পাবো না। ডিবাগ মোডটা অন করে দেখতে হবে। আচ্ছা, ডিবাগ মোড অন করলাম, এই যে ভিউ বাটনটা কোথায় থাকে? এখানে। এই যে ভিউ বাটনটা আদারওয়াইজ দেখতে পাবেন না, হ্যাঁ। তো আমি যদি ভিউ বাটনটা যাই, এখন আমি কি করলাম? স্ট্যাট ইকুয়াল টু নট ড্রাফট, মানে ড্রাফট বাদ দিয়ে আমি আমাকে বাকিগুলো দেখাবো। আর একটা কাজ করলে কি, ড্রাফট এটা যদি ইকুয়াল লিখি তার মানে শুধুমাত্র ড্রাফট গুলো দেখাবে, আর ইকুয়াল টু নট মানে ড্রাফট বাদ দিয়ে দেখাবে। তো এরকম যদি আরো অনেক কন্ডিশন হয়, এখন মনে করেন আমি আপনাকে অন্য একটা কন্ডিশনের কথা বলি, আপনারা এটা মেবি পারবেন এখন। আমি এখন যদি বলি যে আহ দাঁড়ান, আপনাকে যদি অন্য একটা জিনিস চিন্তা করতে বলি, ধরেন এখানে কাস্টমার নেম, হ্যাঁ, কাস্টমার নেম আছে, এটা না। আপনাকে এই টোটাল ভ্যালুর উপরে কাজ করতে বলি, যে যেই মনে করেন যেগুলোর অ্যামাউন্টের ডিউ জিরো দেখাচ্ছে। অ্যামাউন্ট ডিউ জিরো মানে হচ্ছে যে আহ, আমার হচ্ছে যেই মানে ইনভয়েস গুলোর কোনো অ্যামাউন্ট মানে সবগুলো পেইড হয়ে গেছে। এই যে দেখেন এখানে কতগুলো ইয়া হচ্ছে নট পেইড দেখাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, মানে বাকি বাকি এটা হচ্ছে পেইড হয়ে গেছে, এবং এটারও হচ্ছে ড্রাফট হিসেবে আছে। তা আমি হচ্ছে যে জাহিদকে এরকম একটা ইউজার হিসেবে চিন্তা করি,
যে সে হচ্ছে ম্যানেজারের উপরে একটা পজিশনে আছে অ্যাডমিন হিসেবে। তাকে আমি বা এরকম হইতে পারে যে কোম্পানিতে আপনি একজন স্টাফ এরকম রাখছেন যে ভাই যেই যেই কাস্টমার গুলো ডিউ আছে তাদেরকে কল দিতে হবে রেগুলার। মানে এরকম হয় না যে ডেস্ক জব, মানে আপনার কোনো একটা ইউজার আছে যে তাকে বলতেছেন যে যারা পেমেন্ট রাইট টাইমে করেনি তাদেরকে আপনি কল দিয়ে একটু ফলো আপ করেন যাতে তারা পেমেন্ট গুলো করে। তা আমি তখন তাকে কি কি লিস্ট দিব, আমি বলবো যে যেই অ্যামাউন্টের ডিউ গুলা জিরোর উপরে, এখানে অ্যামাউন্ট মানে কাদের ডিউ এখানে আছে, কয়টা রেকর্ডে ডিউ আছে দেখেন তো। মানে যদি আমি লক্ষ্য রাখি, 3টা। একটা দুইটা তিনটা, তাই না? আমি তাহলে এই তিনটা ডিউ দেখাতে যাচ্ছি। তাহলে এই তিনটা ডিউ দেখাতে চাইলে এইটার কলামের নামটা একটু এখানে আমি ইয়ে করি, অ্যামাউন্ট রেসিডুয়াল সাইন। এটা কপি করার জন্য আপনি এইভাবে ধরে দেখতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে মানে ফিল্ডের নামটা এখানে সার্চ করবেন অ্যামাউন্ট রেসিডুয়াল সাইন, চাইলে এখান থেকেও কপি করতে পারেন। হ্যাঁ, মানে আপনার যেখান থেকে কপি করতে সুবিধা, আপনি যদি হোভার করেও পড়তে পারেন সেটাও করতে পারেন, অথবা ফিল্ডে গিয়ে ফিল্ডের নামটা সার্চ করেন কাছাকাছি নাম। তাহলে আমার হচ্ছে অ্যামাউন্ট রেসিডুয়াল সাইন। তো এইটা এই মানে আমার যে অ্যামাউন্টের যে কলামটা আছে এটা কিন্তু নাম্বার ফিল্ড, নাম্বার ফিল্ডের জন্য কিন্তু আমি এই দ্বিতীয় এক্সাম্পলটা বলছি, এটাকে কপি করবেন। এটা কপি করে আহ, আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আমার দেখেন এটার নাম কি, অ্যামাউন্ট আন্ডারস্কোর রেসিডুয়াল আন্ডারস্কোর সাইন, মানে ফিল্ডের নামটা লিখতে হবে। তো ফিল্ডের নামটা যদি লিখি এখানে অ্যামাউন্ট রেসিডুয়াল সাইন, হ্যাঁ। তো এইটা গ্রেটার দেন কি লিখবো, নাম্বারের ক্ষেত্রে দুইটা, মানে ওই নাম্বারের জায়গাটা মানে স্ট্রিং দিয়ে রাখতে হয় না, এই কারণে আমি দুইটা এক্সাম্পলে আলাদা করে রাখছি। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে জিরোর উপরে যে ভ্যালুগুলো থাকবে অ্যামাউন্ট ডিউ, সেই ভ্যালুগুলো শুধুমাত্র আমার জাহিদ নামে ইউজারটা দেখবে। তাহলে আমি যদি এটা রিলোড দেই, দেখেন যে যেগুলো হচ্ছে জিরোর উপরে আছে দেখেন তিনটা দেখতে চারটা দেখতে পাচ্ছি। মানে আমার তো ক্যান্সেল, ওইটা তো আমি আর তাকে বলে দেইনি ক্যান্সেলটা দেখতে পাবে না, ওটা চাইলেও ফিল্টার করা যায়, সেটা পরে আসতেছে। তাহলে আমার যেগুলো হচ্ছে ডিউ আছে সেগুলো আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি, আমি ক্যান্সেলটা চাইলে এটা হচ্ছে ডিলিট করে দিই, কারণ ওইটা তো আর আমার লাগতেছে না। ক্যান্সেল গুলো আপনি চাইলে এটা হচ্ছে রেকর্ডের ভেতর গিয়ে ডিলিট করে দেন, এই যে রিসেট টু ড্রাফট করে এটা ডিলিট করে দেন, কারণ এটা তো আর দরকার হচ্ছে না। তাহলে আমার হচ্ছে ডিউ তিনটা ইনভয়েসে আছে, আমার জাহিদ ইউজার কিন্তু তিনটা ডিউ দেখতে পাচ্ছে। হ্যাঁ, জি, ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। প্র্যাকটিস করলে হয়ে যাবে। হুম, হুম। তার মানে আপনি কিন্তু এখন মানে এই যে যে ডেটাগুলো দেখতেছে সে, এই ডেটা কোনটা দেখাবেন বা দেখাবেন না আপনি ডাটার উপরে কন্ট্রোল করতে পারবেন। অ্যাক্সেস রাইটটা যদি খুব কঠিন মনে হয় একটু আমার মনে হয় যে আপনি সোলোই প্র্যাকটিস করেন, বাট বাকিগুলো কিন্তু খুব বেশি দরকার হয়। রেকর্ড রুলটা সবসময় দরকার হয় না। মানে কেন দরকার হয় না আপনাকে বলি আমি। রেকর্ড রুলটা এই কারণে দরকার হয় না যে আপনি চাইলে এখান থেকেও কিন্তু অনেকগুলো সার্চিং ফিল্টার আছে, যে এখানে দেখা যায় যে কোনগুলো ওভারডিউ, মানে আপনার মানে এখানে উর্দুতে অনেকগুলো ফিল্টার করে রাখছে। তো আপনার এমন এমন মানে অনেকগুলো অপশন আছে যেগুলো হয়তো উর্দুতে নাই, সেই ক্ষেত্রে রেকর্ড রুল অপশনটা আপনার কাস্টমাইজ করা লাগতে পারে। আদারওয়াইজ দেখবেন যে উর্দুতে প্রচুর অপারেশন করা আছে, এখানে দেখবো যে মাই ইনভয়েস ড্রাফট পোস্ট, মানে আমি চাইলে এখান থেকে দেখেন, মনে করেন আমি এডমিন হিসেবে আছি, এখানে তো সব রেকর্ড একসাথে দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে কোনগুলো ডিউ হিসেবে আছে, দেখেন আমি যদি এখানে ফিল্টার করি ওভার ডিউ, তাহলে কিন্তু ওই তিনটা রেকর্ড আমি দেখতে পাচ্ছি অলরেডি। তাহলে আমার এটা কেন করতে হবে, করার দরকার নেই। আমি আপনাদের এই কারণে বললাম যাতে আপনি ভবিষ্যতে যদি ওডুতে ডিফল্ট অপশন হিসেবে নাই, বাট আপনার ক্লায়েন্ট চাচ্ছে বা আপনার ম্যানেজমেন্ট থেকে বলতেছে যে ভাই এরকম একটা ফিল্টার করে দাও যে আমার ওই ইউজারটা এই রেকর্ডগুলো দেখতে না পায়, তখন তো আপনার এই হেল্পটা লাগবে, তাই না? তখন আপনি অ্যাজ এ ফাংশনাল কনসালটেন্ট হিসেবে ওইটুকু যেন করতে পারেন, আমি দ্যাটস ওয়াই দেখানো। বাট আমাদের মোস্টলি লাগবে একটা গ্রুপ কিভাবে বানাবো, তাকে কিভাবে মেনুর অ্যাক্সেস গুলো লিমিটেড করে দিব। মানে ওডুতে তো ডিফল্টের মেনু গুলা সব পেয়ে যায় অ্যাক্সেস অনেকগুলো, বাট আমরা এখানে চাচ্ছিলাম যে অনলি লিমিটেড মেনু সে অ্যাক্সেস পাবে। তারপরে অ্যাক্সেস রাইট, যে সে ক্রিয়েট করতে পারবে কিনা, রাইট, ক্রিয়েট, রাইট, আপডেট, ডিলেট, এই চারটা অ্যাক্সেস ম্যানেজ করা। আর রেকর্ড রুল আমার মনে হয় যে খুব বেশি দরকার হবে না, বাট আপনারা শিখে রাখলেন যে এইটা চাইলে আমি ভবিষ্যতে ম্যানেজ করতে পারবো কিভাবে লিখতে হয়। লেখার প্রসেসটা এখানে দেওয়াই আছে। তো এটা কপি করে যদি আপনারা একটু ফিল্ড নেম আর ভ্যালুটা লেখার অভ্যাস করতে পারেন, তাহলে দেন ইটস মানে এটা আপনারা ম্যানেজ করতে পারবেন। সো এখানে ফিল্টার গুলো তো আপনারা এখানে যে কোনো ফিল্ডের ক্ষেত্রেই করা যায়, যেমন অ্যাড কাস্টম ফিল্টার। আপনার একটা ওডুতে যত ফিল্ড আছে আপনি এগুলো বাসায় মানে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, এখানে দেখবেন যে ওডুতে যত ফিল্ড আছে সবগুলো এখানে সার্চ করা যায়। হ্যাঁ,
আমি যদি এই যে অ্যামাউন্ট লিখি, ডিউ অ্যামাউন্ট, এগুলো সবই চলে আসবে, এই যে অ্যামাউন্ট ডিউ। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে শুধুমাত্র ডিউ অ্যামাউন্ট এখানে হচ্ছে গ্রেটার দেন 0। আমি যে কাজটা করলাম দেখেন, আপনি কিন্তু এই ফর্মুলাটা চাইলে এখান থেকে কপি করতে পারেন। মানে আমি বুঝাতে পারছি, আবার দেখাই। আমরা যে ফর্মুলাটা এখানে লিখলাম, এই ফর্মুলা ধরেন আমি এখন মানে আমি জেনারেট করবো, এই ফর্মুলা জেনারেট করে নেওয়া যায়। আমি ধরেন এইটুকু বাদ দিলাম। এটা কিভাবে করব? আমার ধরেন এখানে একটা ফিল্টার আছে, কাস্টম ফিল্টার, সেটা এখান থেকে জেনারেট করে নেওয়া যায়। মনে করেন এখান থেকে অ্যামাউন্ট ডিউ, অ্যামাউন্ট ডিউ গ্রেটার দেন 0। আমরা তো এই কন্ডিশনটুকুই লিখছি, রাইট? ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। তো চাইলে আমি এখান থেকেও কপি করতে পারি। মানে আমি দুটা জায়গায় দেখাই দিলাম, হ্যাঁ। চাইলে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাহলেও কাজ করবে, মানে কোনো সমস্যা নেই। তাহলে এখন যদি জাহিদ ইউজারে যাই, কাজ করতেছে কিনা একটু দেখি। অবশ্যই কাজ করার কথা, হ্যাঁ। তাহলে সে ডিউ অ্যামাউন্ট গুলো শুধু দেখতে পাবে। সো আপনাদের যদি মনে হয় যে এটা নিজে থেকে লেখা খুব অসুবিধা হবে, তখন আপনি কি করবেন, ইনভয়েসে এসে এইভাবে ফিল্ড ধরে ধরে কাজ করবেন। যেমন স্টেট ফিল্ড যেটা আমি করলাম, ফর এক্সাম্পল স্ট্যাটাস। তাহলে স্ট্যাটাস আমি যেটা লিখলাম, স্ট্যাটাস ইকুয়াল, শুধু পোস্টেড গুলো দেখতে যাচ্ছে। তাহলে এখান থেকে কপি করে আমি শুধুমাত্র এখানে পেস্ট করব, যে শুধুমাত্র পোস্টেড ইনভয়েস গুলো দেখবে। তাহলে আর আপনার ওই যে ম্যানুয়ালি যে লিখার ব্যাপারটা, এটা লিখতে হবে না। সেটা আমি আগে লিখাটা দেখালাম কেন, এখন মানে যাতে আপনি দুটাই, মানে ওটা তো ইজি, বাট ইজি থেকে কমপ্লেক্সটাও আপনি শিখে রাখলেন, দুটাই আপনি পারবেন তাহলে। কারণ ফিল্ডের নামটা কিভাবে নিতে হয়, কপি করতে হয়, এই ব্যাপারটাও তো শিখতে হবে। সো আমি চাইলে এভাবে কাজ করতে পারি। সো আমাদের আজকে এতটুকুই সিলেবাসে ছিল, যে মানে ইউজার, একটা ইউজারের রোল এবং অ্যাক্সেস। আমার মনে হয় যে এর বেশি দেখালে আপনাদের আজকে আর কভার নেওয়া সম্ভব হবে না। সো যতটুকু দেখালাম, এটা আমার মনে হয় যে একটু প্র্যাকটিস করে নিয়েন সবাই, ইনশাল্লাহ। মানে তাহলে সবাই এই, করতে পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, আর কার কোনো কোয়েশ্চেন ঠিক থাকলে আমি আছে। নেই, জি। সাইদ ভাই, একটা কোশ্চেন ছিল আমার আগের, মানে এটা পুরানো কিন্তু কোশ্চেনটা এখন করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। আর প্রোডাক্ট ক্যাটাগরিতে যখন আমি ক্রিয়েট করব, ওই সময় ইনভেন্টরি ভ্যালুয়েশন কি হবে? আমার এখানে ইনভেন্টরি ভ্যালুয়েশন এটা কাজ করে না, কিন্তু আমি চ্যাট জিপিটি যখন নাকি আমি আমি পড়ালেখা যখন করি, তখন চ্যাট জিপিটির সাহায্য নেই। হ্যাঁ তখন হ্যাঁ দেখা যায় যে ওখানে বলে ইনভেন্টরি ভ্যালুয়েশনের একটা জিনিস সিলেক্ট করে দিতে। তো হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমার right. এখানে কাজ করে না। কি আপনাদের এখানে কি কাজ করে না নাকি না এটা? না, এখানে দেখাই, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিতে আসলে আহ, ধরেন আপনার ভ্যালুয়েশন কখন দরকার হয়, যে আমি যখন একটা প্রোডাক্ট পারচেস করি, তো পারচেস করার সাথে সাথে তো এটা আমার কারেন্ট অ্যাসেটে অ্যাড হচ্ছে, তাই না? যে আমার অ্যাসেট হিসেবে, তো অ্যাসেটে তো একটা ভ্যালু আছে, তাই না ভাই? যে আমার ইনভেন্টরিতে আছে। তো যখনই আমার র আইটেম কিনে নিয়ে আসবো, সেটার ভ্যালুয়েশন দেওয়ার জন্য এই কস্টিং মেথডটা সিলেক্ট করতে হয়। এটা হচ্ছে ডিবাগ মোড ছাড়া দেখায় না ভাই। আমি যদি ডিবাগ মোডটা অফ করে দেই, তাহলে এই ভ্যালুয়েশনটা আপনাকে দেখাবে না। আচ্ছা, তাহলে কি আপনার এই ইনভেন্টরি ভ্যালুয়েশনটা কি কস্টিং মোড? হ্যাঁ হ্যাঁ, কস্টিং মেথডটা অবশ্যই দিতে হবে, না হলে ভ্যালুয়েশনটা না, আসবে না। কস্টিং মোডের এটা দেওয়া লাগে, এটা আমি জানি, কিন্তু ভ্যালুয়েশন যেটা বোঝায়, এটা এই কস্টিং মোডটাকে ভ্যালুয়েশনটাই বোঝায়, ইনভেন্টরি ভ্যালুয়েশনই বোঝায়। এক্স্যাক্টলি, মানে আপনার ভ্যালুয়েশনটা কিভাবে বের হবে? মানে ধরেন আমার যে টোটাল ভ্যালুয়েশন, মানে আমি যখন পারচেস করি, এখন হ্যাঁ, পারচেস করার সময় যদি অ্যাভারেজ কস্ট বা ফিফো, এইটা আগে প্রাইমারিলি দিতে হবে, যে আমার ভ্যালুয়েশন কস্টটা যেন হয়। আর এখানে যে এক্সপেন্স অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড দিতে হয়, হ্যাঁ। যে আমি কস্ট অফ গুড সোল্ডে টোটাল ভ্যালু দেখতে পাচ্ছি এখানে, কিন্তু দেখেন আচ্ছা সেল। ভাই, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাচ্ছেন, এই জিনিসটা আমি কোশ্চেন করলাম হইলো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আগে এইটা যেটা এই ছিল আপনি এক্সপেন্স। চেঞ্জ করে দিচ্ছেন, যে আমি আগেরটা রাখি তাহলে কি কোনো সমস্যা হবে? না না, আগেরটা রাখার দরকার নেই। মানে আপনার যখনই, মানে এই 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 এক্সপেন্স টাইপ মনে হয় আমি চেঞ্জ করে দেখাইনি না অ্যাকাউন্টিং। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করছেন অবশ্য, থ্যাংক ইউ। মানে আপনার যখনই কস্ট অফ ভ্যালুয়েশন, মানে টোটাল ভ্যালুয়েশন দেখতে যাবেন, এই এক্সপেন্স অ্যাকাউন্টে এসে কস্ট অফ গুডস সোল্ড দিবেন। কস্ট অফ গুডস সোল্ড মানে আমার টোটাল, মানে প্রোডাক্টের খরচ, মানে কত টাকা খরচ পড়ছে, এইটুকু আমি যদি এখানে দিয়ে রাখি, তখন আমার ভ্যালুয়েশন গুলো ঠিকভাবে এখানে আসবে। আমি যখন ভ্যালুয়েশন আসবো, দেখবো যে এখানে এই যে টোটাল ভ্যালু, মানে আমার প্রত্যেকটা প্রোডাক্টের কত টাকার মাল আমার, মানে আমার গ্যারেজে বা ইনভেন্টরিতে পড়ে আছে, আমি এইখান থেকে টোটাল ভ্যালুটা দেখতে পাবো। যে দেখেন টোটাল ভ্যালু 5,60,000 টাকার টোটাল মাল আমার এখন গোডাউনে স্টোর হয়ে আছে। মানে বুঝাইতে পারছি? জিনিসটা আমি বলছি, কিন্তু এটা আমার আমার এটা ক্রিয়েট করা লাগবে মনে হয়, তাই না? কস্ট অফ গুডস। না না, ক্রিয়েট করা লাগবে না। ওই যে অ্যাকাউন্টিং এ যখন আমরা এই ফিসকালটা দিয়ে রাখি না কনফিগারেশনে, ওটা অটো ক্রিয়েট হয়ে যায় অ্যাকাউন্টটা।
এই যে এখানে যখন আমরা এই যে ফিসকাল লোকালাইজেশন বাংলাদেশ দিয়ে রাখি, এটা হ্যাঁ রিলোড দেওয়ার সাথে সাথে ওই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট হয়ে যায়। মানে কনফিগারেশনে চার্ট অফ অ্যাকাউন্টে যদি আসি, দেখবেন যে ওই অ্যাকাউন্ট টাইপ গুলো যদি ধরে নেই এখানে, দাঁড়ান। কারণ আমি এই জায়গায় চেক করছি কিন্তু কস্ট অফ গুডস আমি পাই নাই। না না, এই যে আছে আছে কস্ট অফ রেভিনিউতে এই যে কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ, আপনি নামটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন আচ্ছা, আপনি দেখেন, আপনি যেখানে এখন লিখতেছেন এটা ডান পাশে, এটা এলাও রেকনসিলেশন এটা দিয়ে দিতে হবে, তাই না? না না না, রিকনসিলেশন দিতে হয় না। রিকনসিলেশন তখনই দিতে হয় যখন, আমি বলি, রিকনসিলেশন অনলি তখনই লাগে যখন ব্যাংকের সাথে আমার লেনদেনটা কনফার্ম করতে হয়। ফর এক্সাম্পল, একটা পার্টি আপনি টাকা পাঠাইছেন, হ্যাঁ, হ্যাঁ একটা পার্টিকে টাকা পাঠাইছেন বা টাকা নিছেন আপনি ব্যাংকে। এখন মানে ধরেন আপনার যে মানে যারা এন্ট্রি করবে তারা তো কি করবে, যে ব্যাংকের চেকের সাথে আপনার মানে হয়তোবা ওই যে ইনভয়েসটা তৈরি হবে, ইনভয়েসের এগেইনস্টে তো আপনি পেমেন্টটা করবেন। মনে করেন আপনি একটা কাস্টমার, আপনি প্রোডাক্ট পাঠাবেন 10 লাখ টাকা। এখন 10 লাখ টাকার জন্য তো একটা ইনভয়েস ক্রিয়েট হবে, তাই না, সেলস অর্ডারের এগেইনস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই ইনভয়েস ক্রিয়েট করছেন, এখন আপনি পেমেন্টটা কি করছেন, ওই ইনভয়েসে গিয়ে পেমেন্টটা না দিয়ে, মনে করেন আমি আপনাকে দেখাই যে এটা নট পেড, আমি এখন পেমেন্টটা এখান থেকে না দিয়ে আমি কি করছি, ডিরেক্টলি পেমেন্ট তাকে করে দিচ্ছি। এখন পরে গিয়ে কি করবে, রিকনসিলেশন তখনই দরকার হয় যে ভাই পরে আবার মানে আপনি কনফার্ম হবেন যে কোন ইনভয়েসের এগেনস্টে টাকাটা আসলো, মানে কোন ইনভয়েসের আন্ডারে আপনি টাকাটা রিসিভ করলেন। এটাকে বলা হয় ইনভয়েস মানে রিকনসিলেশন। মানে আমার রিকনসিলেশন যখন চেক করা থাকবে তখন রিকনসিলেশন, আহ, এই অ্যাকাউন্টিং এ যখন আমি জার্নাল এন্ট্রি আসবো তখন এই রিকনসিলেশন অপশনটা মানে জাস্ট চেক মানে চেকিংটা দেওয়া, হ্যাঁ, রিকনসাইল। এখানে রিকনসাইল অপশনটা আসতেছে না। রিকনসাইল অ্যাপ কমিউনিটিতে নাই, এটা হচ্ছে শুধুমাত্র ইয়াতেই। রিকনসাইল অ্যাপটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, এখানে দেখবেন যে ওসিএ রিকনসাইল, হ্যাঁ, রিকনসাইল অ্যাপ, এই অ্যাপটা ডাউনলোড করে নিন যদি কমিউনিটি চালান আর কি। আর এন্টারপ্রাইজ চালাইলে দরকার নেই, এই এই অ্যাপটা ডাউনলোড করবেন, দেখবেন যে রিকনসাইল একটা অপশন চলে আসছে, হ্যাঁ, অ্যাকাউন্ট রিকনসাইল। এই যে এইটা যেই ভার্সনের জন্য কাজ করবেন ওই ভার্সনের জন্য ডাউনলোড করে নিয়ে, যেহেতু কমিউনিটিতে ফ্রি এটা, তো রিকনসাইল তখন আপনাকে একটা অপশন দিবে যে এখানে একটা রিকনসাইল অপশন আসবে, দেখবেন যে আপনি কাস্টমারকে যে ডিরেক্ট পেমেন্ট দিলেন এটা কোন ইনভয়েসের আন্ডারে পেমেন্ট করলেন। তখন রিকনসাইল অপশনে গেলে বলবে যে ভাই যে ভাই এই ইনভয়েসের আন্ডারে আমি এই পেমেন্টটা করছি, ওইটা জাস্ট মিলাই দিলেন, মানে কনফার্ম করে দিলেন, ডাবল এন্ট্রি, মানে ওই যে ডাবল অ্যাকাউন্টিং বলে না। তো আপনি হ্যাঁ এটা হ্যাঁ লাইক রিকনসাইল মানে এটা কনফার্ম করে দিলেন যে হ্যাঁ ইনভয়েসটা পেমেন্টটা হয়ে গেছে। বুঝতে পারছি? জি জি তো এটা হচ্ছে অ্যাকাউন্টিং এ মানে যারা কাজ করে, যারা এন্ট্রি করে, তারা আবার রিকনসাইলটা অনেক সময় চায় অনেক সময় চায় না, হ্যাঁ, এটা নট নেসেসারি যে সবার জন্য লাগবে। আপনার মানে এটা ডিপেন্ড করবে এই যে রিসিভেবল পেয়েবল এর উপরেই বেশি লাগে। যদি চার্ট অফ অ্যাকাউন্টে আসি, দেখবেন যে রিকনসাইল অন করা শুধুমাত্র রিসিভেবল পেয়েবলে দেখবেন যে এটা অন করা থাকে। এই যে আমি যদি রিসিভেবল আসি, কেন রিসিভেবল আর পেয়েবল মানে ওই যে আহ, যেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, আদার পেমেন্ট, আদার অ্যাকাউন্ট পেয়েবল, এখানে যদি আসি পেয়েবল, এই যে দেখেন পেয়েবল গুলা এবং রিসিভেবল গুলাতে, হ্যাঁ, রিসিভেবল হ্যাঁ এগুলোতে কেন থাকে বুঝতে পারছেন তো মনে হয় এখন, না? দেখেন জি জি রিসিভেবল এবং পেয়েবল গুলোতে কেন করা থাকে, কারণ কাস্টমারের জন্য একটা ইনভয়েস ক্রিয়েট হয়, এখন ইনভয়েস ছাড়াও তো ভাই পেমেন্ট দিতে পারি। এখন বলতে পারেন যে কেন আমি আলাদা পেমেন্ট দিব, মনে করেন আপনি একটা কাস্টমারকে দুইবার প্রোডাক্ট পাঠিয়েছেন, 10 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা। এখন আপনি তো পেমেন্টটা ভাই বিভিন্ন সময় দিতে পারেন, 5 লাখ করে দিতে পারেন। তখন তো আর আপনার মাথায় থাকবে না যে এটা কোন ইনভয়েসের আন্ডারে টাকা দিলেন, মানে বুঝতে হ্যাঁ পারছি? হ্যাঁ এখন ওই 20 লাখ টাকা থেকে আমি ধরেন 12 লাখ টাকা দিব, এখন তো আমি বলতে মানে ওই সময় আমার মানে সময় থাকবে না যে আমি কোন কোন ইনভয়েসের আন্ডারে টাকা দেবো। আমি কি করব, রিপোর্টিং থেকে পার্টনার লেজারে গিয়ে দেখবো সে আমার কাছে 20 লাখ টাকা আমি তার কাছে পাই। আমি কাস্টমারকে বললাম যে ভাই তুমি 15 লাখ টাকা দাও আমাকে, 5 লাখ টাকা পরে দিও। আমি 15 লাখ টাকা রিসিভ করলাম, এসে কাস্টমার পেমেন্টে বলেও দিলাম যে ভাই 15 লাখ টাকা রিসিভ করছি। এখন যখন আমার এই পরে এসে রিকনসেল অপশনে আসবো, অ্যাকাউন্টিং এর লোক দেখবে এই 15 লাখ টাকা কোত্থেকে আসছে তোমার, তখনই এটাকে রিকনসেল বলে যে ভাই তুমি একটা ইনভয়েস পুরোপুরি পে করে দাও। একটা ইনভয়েস, যেহেতু দুইটা ইনভয়েস আছে, আগের ইনভয়েস 10 লাখ টাকা পুরোপুরি রিকনসেল করে দিলাম আর পরেরটা 5 লাখ রিকনসেল করে দিই, তাহলে আমার ওইভাবে স্ট্যাটাস গুলো আপডেট হবে। বুঝতে পারছি? জি 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 এই তো এই কাজগুলো করার জন্য রিকনসেল অপশনটা লাগে। তা আমি রিকনসেল দেখাইনি, মানে আপনার আগে অ্যাকাউন্টিং এর ডেপথে ঢোকেন, হয়তো বা দুই একটা অপশন মিস করছি, তাহলে যেমন আপনি আজকে জিজ্ঞেস করলেন, তো ওই সেই ওই হ্যাঁ সময়টা হ্যাঁ
রিকনসিল অপশনটা লাগে। আচ্ছা হ্যাঁ, ভাই, তাহলে কথা হচ্ছে যে এই যে ইনকাম অ্যাকাউন্ট এবং এক্সপেন্স অ্যাকাউন্ট, এই হ্যাঁ, এই দুইটা এখন যেটা ছিল আপনার, জি। ওখানে ওইটা রাখবো না, পরিবর্তন করে ই করে দেওয়া লাগবে নাকি আগেরটা রাখলেই আগেরটা রাখলেও হয়ে সমস্যা যাবে? নাই, তখন জেনারেল লেজারে ওই এক্সপেন্স অ্যাকাউন্টটা সার্চ করলে আসবে। মানে আমি আপনাকে বলি, এখানে এক্সপেন্স অ্যাকাউন্ট ডিফল্ট থাকে। এখন আমি বলি, এখানে যদি এক্সপেন্সে আসি, এই অ্যাকাউন্টটা ধরা আছে, এক্সপেন্স ক্লিয়ারিং অ্যাকাউন্টটা ধরানো থাকে। এখন আপনি হ্যাঁ। চাচ্ছেন যে আপনার প্রোডাক্টের কস্ট অফ গুড সোল্ড, মানে একটা প্রোডাক্ট সেল করার পরে আমার আসলে প্রোডাক্টের কারেন্ট অ্যাসেট থেকে কতটুকু বেরোলো। মনে করেন আপনি প্রোডাক্টটা কিনছেন 10,000 টাকায় বা 5,000 টাকায়, এখন সেল তো করবেন বেশি দামে, তাই না? পাঁচ হাজার হ্যাঁ। দুইশো টাকা তো 5,000 টাকা তো আপনার অ্যাসেট থেকে মানে কমে যাবে, তাই না? জি। এই যে 5,000 টাকা কমে গেল, আপনি চাচ্ছেন যে এক্সপেন্স ক্লিয়ারিং অ্যাকাউন্টে যদি আমি দিয়ে দেই, এই পুরা ওডুতে সবগুলা এক্সপেন্স অ্যাকাউন্ট এইটাতেই ধরানো, আপনি চাচ্ছেন যে আরেকটা মানে ডিফারেন্ট একটা চার্ট অফ অ্যাকাউন্টে এটা ধরাই দিতে। এই যে এই কারণে দেখেন এখানে কস্ট অফ গুড সোল্ড, এই যে কস্ট অফ গুড সোল্ড, একটু আসি, দাঁড়ান এখানে সার্চ করি, সার্চ করলে আমি পাবো কস্ট অফ, কস্ট অফ গুডস এইটা রেভিনিউ হিসাব, মানে এই অ্যাকাউন্টের জন্য আমি টোটালটা দেখি যে আমার আসলে আমি যে টোটাল রেভিনিউটা করলাম, রেভিনিউ মানে কিন্তু লাভ না, রেভিনিউ মানে আমি টোটাল আমার ব্যাংকে কত টাকা ঢুকছে আজকে সারা বছরে, জি। যে জি। আমার কাস্টমারের কাছ থেকে কত টাকা, এটাকে কস্ট অফ রেভিনিউ বলে। তো আমি হুম। এখন কস্ট অফ রেভিনিউতে যদি পরে বাদ দিতে চাই যে ওই 5,000 টাকা তো আসলে আমার লাভ না, 5,000 টাকা খরচ, তখন এই কস্ট অফ গুডস সোল্ডে দিলে আপনার কিন্তু প্রফিট লসটা এক্সাক্ট আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে দেখাবে। মানে বুঝতে পারছি? নাহলে জি। আপনাকে ম্যানুয়ালি অনেকগুলা দুই একটা কাজ করতে হবে। তো অ্যাকাউন্টিং লোকে আবার এটা দরকার হয় যে ভাই আমি সারা বছর 10 কোটি টাকা আর্ন করছি, এখন এর মধ্যে তো আসলে ভাই মানে 10 কোটির মধ্যে 9 কোটি হচ্ছে আমার প্রোডাক্টের খরচ, তাহলে আমার তো প্রফিট হচ্ছে 1 কোটি, কিন্তু প্রফিট লসে যদি এই কাজটুকু না করে দেয় তাহলে সে দেখাবে যে 10 কোটি আসলে রেভিনিউ, মানে পুরাটা প্রফিটের মানে খাতায় দেখাবে। যখন কস্ট অফ গুডস হলে আমি এই কনফিগারটা করবো, তখন সে ওটা বাদ দিয়ে দেখাবে। তো এই কারণে আমাদের ইনভেন্টরিতে গেলে ওই কাজটুকু করতে হয় যে যখনই প্রোডাক্টের ক্যাটাগরি গুলো আমি ধরাই দিব, যে আমার র আইটেম বলতে পার্সেজ আইটেম গুলো, হ্যাঁ, তো হুম। পার্সেজ আইটেমে এই এক্সপেন্স অ্যাকাউন্টে কস্ট অফ গুডস সোল্ড এই মানে অ্যাকাউন্টে ধরাই দিলে আপনার আর কোনো কাজ করতে হবে না। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ভাই। জি জি, না থ্যাংক ইউ, একটু সবারও জানা হলো। আর কোনো এখন প্রশ্ন আছে কারো? ভাই প্রশ্ন না, আগামী ক্লাসে এই দুটো একটুখানি দেখানো লাগবো। আপনি যেটা দেখান নাই, পারচেস এগ্রিমেন্ট, এই সম্বন্ধে একটুখানি ধারণা। পার্সেজ এগ্রিমেন্ট, হ্যাঁ খুব বেশি লাগে না তো, রিকুইজিশন হ্যাঁ কিছু কিছু কোম্পানিতে লাগে। এখন পার্সেজ না, এটা তো এগ্রিমেন্ট, অটো কাস্টমার, এটা মনে হয় একটু গুরুত্বপূর্ণ, আমি যেটা হাতায় দেখলাম, হুম মানে হুম হুম। ঘাটাইছি একটুখানি, এটাও একটু গুরুত্বপূর্ণ মধ্যে মনে হয়েছে। আরেকটা হচ্ছে যে আপনার পয়েন্ট অফ সেলে এই বিকাশ, যে ইয়াটা এই থিওরি, বিকাশটা অ্যাড করার মধ্যে প্রসেসিংটা, এটা না আগামী ক্লাস। বিকাশ থার্ড পার্টি তো আর আমরা অ্যাড করা দেখাইতে পারবো না, এটা আপনার কাস্টম মডিউল কিনতে হবে। মানে বিকাশ তো ওডুতে আচ্ছা নাই আচ্ছা ভাই। আচ্ছা। হ্যাঁ, মনে করেন বিকাশ যা কিছু আছে এগুলো কিনে আপনাকে অ্যাড করতে হবে। মনে করেন বিকাশ আমি সার্চ করলাম, বিকাশ যে বানায় রাখছে সেটা আপনাকে কিনে বা ফ্রি থাকলে, যে দেখেন দুইজন বানায় রাখছে, সো দুইটা কোম্পানি বানাইছে, এই দুইটা অ্যাপ আপনাকে কিনে বিকাশ ইন্টিগ্রেট, মানে এটা হচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টির কাজটা তো আর আমরা ওডুর বাইরে, হ্যাঁ। সো যখন আমার থার্ড পার্টি, আমি কিন্তু মানে আমি মান্থলি প্রচুর টাকার মডিউলে কিনি, মানে আমার যে ক্লায়েন্ট আছে অনেক সময় মডিউল কিনি ডেভেলপারের খরচ কমানোর জন্য। তারপরে যে কাজগুলো আমি মানে আমার অ্যাপ থেকে হচ্ছে না, আমি এগুলোকে কাস্টমাইজেশন করে নিই। মানে বুঝতে পারছি ভাই? আচ্ছা আচ্ছা। মানে এটা হচ্ছে থার্ড পার্টি, মানে আপনার ধরেন বিকাশ এখন বাংলাদেশের কোম্পানির এসএসএল কমার্সও লাগতে পারে, সেটা তো আর ওডু তৈরি করে রাখবে না, তাই না? না না না, মনে করেন, এটা তো অর্ডার তৈরি করবে না, বিকাশটা তো অর্ডার তৈরি করবে না, কিন্তু একটা লিঙ্ক করায় দিবে বিকাশটা। ও হ্যাঁ, লিঙ্ক করানোর জন্য সেটাই বলতেছি, তখন আপনাকে হ্যাঁ। এই অ্যাপটা পারচেস করতে হবে, ইনস্টল করলে কোনো কাজ করতে এটা এখানে কি কিভাবে এটা কাজ করবে এটা তো বলাই থাকবে। মানে থার্ড পার্টি অ্যাপগুলা এখানে লিখাই থাকে যে ভাই এই অপশনে গিয়ে বিকাশের ইউজার নেম পাসওয়ার্ড দেন, আপনার ই কমার্সে এটা কাজ করবে। এটা ই কমার্সের ক্ষেত্রে বেশি লাগে। হ্যাঁ, আচ্ছা। জি জি, ক্লিয়ার ভাই। থার্ড পার্টি যে মডিউল লাগবে সেটার ওডুতে ডিফল্ট করা থাকে না, বিকাশ ইন্টিগ্রেশন এগুলো বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি কোম্পানি ইন্টিগ্রেশন মানে ওডু করে রাখেনি, ওডু শুধুমাত্র করে রাখছে আপনার পেপাল। আপনি যদি এখানে অপশন হিসেবে যান, পেপাল ইন্টিগ্রেশনটা শুধু ওডুতে আছে, এগুলো ফ্রি, পেপাল দেখবেন যে free। পেপ্যালটা এটা মনে হয় ইন্ডিয়াতে প্রচুর চলে। বাংলাদেশেও পেপাল আসলে আমাদের বিকাশ টিকাশ ভাই কিচ্ছু লাগবে না, এই পেপাল দেখেন ফ্রি। এটা যদি অ্যাক্টিভেট করি, আমার যদি ট্রানজেকশন সবগুলো কোম্পানিতে যদি পেপাল চলে আসে,
আমার এই বিকাশ এসএসএল কমার্স কিছু লাগবে না, আমি পেপালে ট্রানজেকশন করবো সব জায়গায়, তখন বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ পেপাল বা ভাই, আমি গুগল। যেটা বলছি পেপালটা ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল, আপনি জানেন কিনা আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি বুঝছেন জানি, আমার কথা ইন্ডিয়াতে হচ্ছে। অ্যাভেলেবল। এখন বাংলাদেশের জায়গাটায় অসুবিধা কি হয়েছে, আমাদের বিকাশের উপর ডিপেন্ডেন্ট হইতে হয়, তারপরে এসএস এর কমার্সে ডিপেন্ডেন্ট হইতে হয়, কারণ উপায় তো নাই, তাই না? এখন ওই মডিউলগুলো আসলে ওডু চিন্তা করে না কেন, পেপাল বা স্ট্রাইপ হচ্ছে একেবারে কমন, মানে গ্লোবালি অ্যাকসেপ্টেড। তো এগুলো কিন্তু ওডু রেডি করে রাখছে। দেখেন স্ট্রাইপ যদি সার্চ করি, দেখেন স্ট্রাইপ আছে, পেপাল আছে, হ্যাঁ, অনেকগুলো মডিউল ফ্রি। তা আমরা কিন্তু চাইলেও ইউজ করতে পারতেছি না, কারণ স্ট্রাইপে তো আর আপনি ই কমার্স চালু করে পেমেন্ট নিতে পারবেন না বিকাশ ছাড়া। হুম। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ওডু কিন্তু ওডুতে সব করা আছে। আপনার সমস্যা হচ্ছে বাংলাদেশে, কারণ বাংলাদেশে পেপাল নাই, স্ট্রাইপ নাই। এটা বাংলাদেশের সমস্যা, এটা নট গ্লোবালি সমস্যা। ঠিক আছে ভাই, হ্যাঁ, আমরা তাহলে রেকর্ডটা অফ করি।